হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ঈদের পরে আজকে প্রথম ক্লাস। তোমরা সবাই ঠিকঠাক মতো সব কিছু দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা ভাইকে এনশিওর করো। ইনশাল্লাহ উইদিন মিনিটস আই উইল স্টার্ট মাই লেকচার। তোমরা সবাই ঈদের পরে বেশ লম্বা ছুটি কাটিয়ে সবাই এখন হয়তো আমার সাথে যুক্ত হয়েছ। সো আদৌ তোমরা সবাই যুক্ত হতে পেরেছো কিনা আমি সেটা দেখব, এবং সেই অনুযায়ী অ্যাকচুয়ালি সিদ্ধান্ত হবে যে আজকে আমরা ইনশাল্লাহ কতটুকু পড়বো। Okay, so thanks to the persons who have joined until now. ইনশাল্লাহ আমরা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে আছে রাকিব, আছে শিমুল, আছে হুমায়রা, আছে ওয়াসি, আছে প্রীতি। সো যারা যারা আমার সাথে আছো 26 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, আছে বিপ্লব, আছে শিমুল। ওকে, সো যারা যারা আমার সাথে আছো সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। একদম টিপিক্যাল বাংলা স্টাইলে শুরু করলাম। আমরা একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করার চেষ্টা করব, অ্যাজ আই এম টেকিং মাই লেকচার ফ্রম হোম। সো হোপফুলি ইনশাল্লাহ ইউ উইল নট ফেস এনি প্রবলেম, বাট ইফ ইউ ডু মেক শিওর দ্যাট আই নো দিস। ওকে, সো ইনশাল্লাহ শুরু করতে পারি মনে হয় ক্লাসটা। ভাইয়া, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের হামিম ভাইয়া, এবং তোমাদের সাথে সমন্বয় নিয়ন্ত্রণের একটা বিশাল চ্যাপ্টার নিয়ে দাঁড়ায় আছি। এটা বেশ কঠিন একটা অধ্যায়, বেশ বড় একটা অধ্যায়, কিন্তু কঠিন বলবো না, কারণ তোমাদেরকে আমি আসলে এমনভাবে বিল্ড আপ করছি, এমনভাবে তোমাদেরকে রেডি করছি যেন ইনশাল্লাহ এই অধ্যায়টাও তোমার কাছে সহজ হয়। এবং তুমি যদি আমার লেকচারগুলো একদম টু দ্য পয়েন্ট খেয়াল করো, আমার লেকচারের এ টু জেড তুমি একটু বাসায় একটু অ্যানালাইসিস করো বা একটু পড়ো, অন্তত পক্ষে আর কিছু করো আর না করো, তুমি যদি ক্লাস টাইমটা একটু ভালো করে মনোযোগ দাও, তুমি ইনশাল্লাহ ভাইয়া অনেক কিছু শিখে যেতে পারবা, এতটুকু আমি শিওর, তাই না? তো এতটুকু যদি তোমার একটা ক্লাসের মধ্যে হয়, আমার মনে হয় না আসলে এর বেশি দরকার আছে। তোমরা আমাকে আশা করি একটু অন্ধকার অন্ধকারে দেখতে পাচ্ছ, কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ, আমি দেখতেছি। তো দেখতে পাইলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, ফাইন। ওকে, তাহলে ভাইয়া ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। রাইট ভাইয়া, ক্লাস শুরু করি। আমি ক্লাস শুরু করি। আজকে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার, আজকে আমাদের যেই অংশ পড়া সেটার নাম হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ, তাই না? আচ্ছা, তো সমন্বয় নিয়ন্ত্রণের পর্ব 3। গত 2টা ক্লাসে তোমাদেরকে আমি ভাইয়া শুরুর পার্টটুকু পড়াইছি। স্পেশালি গত ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, গত ক্লাস বলতে ঈদের আগে, যে সিন্যাপসের মধ্য দিয়ে কিভাবে উদ্দীপনা যায়, একটা নিউরন থেকে আরেকটা নিউরনের উদ্দীপনা কিভাবে পরিবাহিত হয়, স্টেপ বাই স্টেপ তোমাকে ভাইয়া বুঝাইছি। তোমরা যারা এই ক্লাসটা করছো তাদের পারা আছে, বা যারা ক্লাসটা করো নাই ভাই, প্লিজ অবশ্যই 2 নম্বর ক্লাসটা এই ক্লাস শেষ করার পরে করে ফেলো। তবে এই ক্লাসের সাথে আগের ক্লাসের কোনো সম্পর্ক নাই। তো ঈদের পরে যারা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছ, বা যারা আজকে লেকচারটা প্রথম করতেছো, কোনো প্যারা নাই, আর এটার সাথে আগেরগুলোর সম্পর্ক নাই। আগেরগুলো কনসেপ্ট থাকলে ভালো, না কনসেপ্ট থাকলে সমস্যা নেই। এটা তোমার এখানে এই ক্লাসে যা কনসেপ্ট লাগবে ইনশাল্লাহ এই ক্লাসেই ভাই পড়াবো, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ যুক্ত হচ্ছে। তোমাদের প্র্যাকটিস শিট, নতুন রুটিন তো দেয়া আছে। প্র্যাকটিস শিট, হ্যাঁ আজকে কথা হয়েছে, প্র্যাকটিস শিট ইনশাল্লাহ তোমাদের এই যে আমাদের অফিস খুললেই তোমাদের এখানে আপডেট হয়ে যাবে। আর নতুন রুটিন তো তোমাদের গ্রুপে ভাইয়া পোস্ট করেছি, একজন মনে হয় পাওনি। তুমি ভাইয়া একটু দেখে নিও তাহলে নতুন রুটিনটা। তুমি একটু তাহলে দেখে নিও। ওকে, ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে ভাই শুরু করি। আজকে হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস দিয়ে ভাই শুরু করবো। স্নায়ুতন্ত্রটা আসলে কিভাবে ভাগ করা হয়েছে এবং এই স্নায়ুতন্ত্র আসলে কি কি আছে। ওকে ভাই, খেয়াল করে দেখো, এই যে আমাদের পুরো সব কিছু আমাদের বলে না, কিছু হলে তবে বলে কি, এই তোমার ব্রেন দুর্বল। মানে মোটামুটি আমরা সবাই জানি যে ব্রেন বা মস্তিষ্ক দিয়ে আমাদের সব কিছু কন্ট্রোল হয়, তাই না? আমাদের যার মস্তিষ্ক যতটুকু শক্তিশালী তার পড়া বেশি মনে থাকে, তাই না? যার ব্রেনের মধ্যে আলতু ফালতু জিনিস বেশি তার পড়াশোনা কম মনে থাকে, কারণ স্পেস তো আসলে ফিক্সড করা। যার সিন্যাপস বেশি, হ্যাঁ, তার দেখা গেছে পড়াশোনা অনেক দিন ধরে সেই সিন্যাপসের কারণে মনে আছে। যার সিন্যাপস কম, পড়াশোনা মনে থাকে কম। যাই হোক, বললাম আলটিমেটলি ব্রেইন আমাদের অনেক কিছু, তাই না? ব্রেইনই তো আসলে সব কিছু। আমাদের বডির সব কিছু কন্ট্রোল করে কি? মস্তিষ্ক, তাই না?
এখন ধরো মস্তিষ্ক তো কাজ করে অল টাইম, মস্তিষ্ককে সাপোর্ট দেওয়ার জন্য মস্তিষ্ক তো উপরে, সে এত নিচে কাজ করে কীভাবে? তুমি দেখবা আমাদের একটা সচিবালয় আছে ঢাকায়, এরপরে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন কমিশনার অফিস, এই অফিস সে অফিস, বিভিন্ন ব্রাঞ্চ, এগুলো সব কিন্তু সচিবালয় দিয়ে কন্ট্রোল, তাই না? এরকম বিভিন্ন ব্রাঞ্চ সিস্টেমে পুরো বডিটা কন্ট্রোল আছে। কিভাবে? কারণ মস্তিষ্কের সাথে কানেকশন। তোমরা দেখো ভাই, এই যদি আমাদের ব্রেন হয়, মস্তিষ্ক হয়, মাথার উপরে খুলি, এই যদি মস্তিষ্ক হয়, মস্তিষ্ক থেকে নিচের দিকে নামছে লম্বা করে, তার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, এই যে স্পাইনাল কর্ড, এটা বাংলা হলো সুষুম্না কাণ্ড। তাহলে উপরে হচ্ছে ব্রেন আর নিচে হলো স্পাইনাল কর্ড। নিচে বলতে মস্তিষ্কের নিচ থেকে শুরু হয়েছে একদম নিচ পর্যন্ত। তুমি বলতে পারো ভাই নিচে কোন দিকে, কি বলেন? আমরা তো মাথার তো উপরে, আর সুষুম্না কাণ্ড নিচে কোন দিক দিয়ে আসলো, তাই না? কই ভাই, আমি তো কোন দেখি না সুষুম্না কাণ্ড, কই? তুমি দেখবে কেমনে? এই সুষুম্না কাণ্ড থাকে কই জানো? তোমার পিছনে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ড, ওই যে পিঠের পিছনে হাত দিলে দেখবা শক্ত শক্ত লাগে, গুঁতো গুঁতো লাগে, শীত দ্বারা ভার্টিব্রা কলাম, এই মেরুদণ্ডের ভিতরে থাকে, এই শীত দ্বারার ভিতরে থাকে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। মনে আছে তোমাদের চলন অধ্যায়ে তোমরা পড়ছো, পিছনে মনে আছে একটা এই যে ভার্টিব্রাগুলো মাঝখানে যে ছিদ্র আছে, মনে আছে? ভার্টিব্রাল ক্যানেল তৈরি হয়, লম্বা ভার্টিব্রাল ক্যানেল, এই ক্যানেলের ভিতর দিয়ে, এই মেরুদণ্ডের ভিতর দিয়ে যায় স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এই দুইটাই হচ্ছে আমাদের পুরো স্নায়ুতন্ত্রের একদম সেন্টার, একদম মূল কেন্দ্র। এখান থেকে সবকিছু কন্ট্রোল হয়। এই জন্য এই দুইটাকে বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে এই দুইটাকে আমরা কি বলবো? এই দুইটাকে বলবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আশা করি ভুল করার সুযোগ নাই। তাহলে এই দুইটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। ব্রেইন এবং স্পাইনাল কর্ড, সিম্পল থিংস। তাহলে এই দুইটাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কি কি? একটা হচ্ছে ব্রেইন, আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। একটা হচ্ছে ব্রেইন আর একটা কি? স্পাইনাল কর্ড। এই দুটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এখন দেখো, সরি, আচ্ছা এখন দেখো ভাই, এই যে মস্তিষ্ক, এগুলো এগুলো আসলে কোত্থেকে আসছে? আমাদের ভ্রূণ যখন তৈরি হয়েছে, আমরা যখন বাচ্চা ছিলাম, ভ্রূণ, সেখান থেকে আস্তে আস্তে ভ্রূণ থেকে আস্তে আস্তে বাচ্চা হয়েছি, মানুষ হয়েছি। এই ভ্রূণ অবস্থায় তোমরা জানো আমাদের তিনটা লেয়ার ছিল, তাই না? একটোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম। আমরা তিন স্তরী প্রাণী, মনে আছে? এর অধ্যায় একের পড়া। মানুষ বলো, গরু বলো, ছাগল বলো, নেমাটোডা বলো, ম্যাক্সিমামই প্লাটিহেল মিনথেসের থেকে শুরু করে বাকি সবাই মোটামুটি ত্রিস্তরী প্রাণী। শুধুমাত্র হাইড্রা, ওই যে নিরেরিয়া পর্ব, তারা হলো দ্বিস্তরী, দুইটা স্তর। বাকি যা আছে সবই ত্রিস্তরী। তাহলে আমরা মানুষ কেমন? অবশ্যই ত্রিস্তরী, তিনটে স্তর আছে। এই তিনটে স্তরের কোন স্তর থেকে স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে? খুবই 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 ইম্পর্টেন্ট যে এই স্নায়ুতন্ত্র বা আমরা যে অধ্যায়টা পড়তেছি, অধ্যায়ের নাম হচ্ছে 8, চ্যাপ্টার নাম্বার 8। এই চ্যাপ্টার 8 মূলত কোন স্তর থেকে আসছে? এই চ্যাপ্টার 8 মূলত মনে রাখবা ভাই, আমাদের সবচেয়ে বাইরের লেয়ার নাম হলো অ্যাক্টোডার্ম। সেই অ্যাক্টোডার্ম থেকে আসছে স্নায়ুতন্ত্র। সেই অ্যাক্টোডার্ম থেকে আসছে স্নায়ুতন্ত্র। এই অ্যাক্টোডার্ম থেকে আসছে স্নায়ুতন্ত্র। কিভাবে ভাইয়া? অ্যাক্টোডার্ম ভিতর যখন এক পর্যায়ে ভাঁজ হয়ে, উপরের দিকে অ্যাক্টোডার্ম ভাঁজ হয়ে একটা টিউবের মতো তৈরি করে, সেই টিউবের নাম হচ্ছে, দেখো একটা টিউবের মতো ভাঁজ হয়ে একটা টিউবের মতো তৈরি করে, সেই টিউবের নাম হচ্ছে নিউরাল টিউব। তাহলে বুঝতেই পারতেছো এখানে নিউরনের সম্পর্ক আছে, এখানে স্নায়ুর সম্পর্ক আছে, এই জন্য এই টিউবের নাম রাখছে নিউরাল টিউব। এবং নিউরাল টিউবে দেখা যায়, এই টিউবে দেখা যায় সামনের জায়গাটা একটু স্ফীত থাকে, একটু ফুলা থাকে, সামনের জায়গাটা একটু স্ফীত থাকে। এই স্ফীত অংশই পরবর্তীতে ব্রেইনে রূপান্তরিত হয়। সামনের স্ফীত অংশই পরবর্তীতে ব্রেইন হয়, সামনের স্ফীত অংশই পরবর্তীতে ব্রেইন হয়। আর নিচের অংশটা পরবর্তীতে হয় স্পাইনাল কর্ড। নিচের অংশটা পরবর্তীতে হয় স্পাইনাল কর্ড। এই হচ্ছে ভাই তার বিকাশ। এটা মূলত এমসিকিউর পড়া, এবং এমসিকিউতে এইটা আসতে পারে, এইটা যে ফার্স্টে, এটা তো ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, যে কোন স্তর থেকে আমরা এই স্নায়ুতন্ত্র পাই? উত্তর হলো অ্যাক্টোডার্ম। এখন পরীক্ষার লগে আসলে অনেকে ভুলে যায়, ভুলার সুযোগ নেই, আমি তোমাকে মনে করাই দিই ভাই, অ্যাক্টোডার্ম মানে কি? বাইরে, অ্যাক্টো মানে বাইরে, তাই না? ম্যাসো মানে মাঝখানে, আর অ্যান্ডো মানে ভিতরে। এখন মনে করো পরীক্ষার লাস্টে ভুলে গেছো তুমি যে ভাই কোন লেয়ারে থাকে। এবার চিন্তা করবা তোমার স্নায়ু কোন লেয়ারে থাকে। তোমাকে যখন কেউ গুতা দেয়, হাতের উপরে গুতা দিলে তুমি বুঝতে পারো, তাই না? এই যে গুতা দিছে, আরে গরমে তো ঘামাচ উঠে গেছে আমার, কি একটা অবস্থা, প্রচন্ড গরম পড়ছে, বুঝছো? প্রচন্ড গরম। যাই হোক, তো যা বলছিলাম যে তোমাকে গুতা দিছে, মনে করো সে গুতা দিলে তুমি কিন্তু টের পাবা, তাই না? গুতা দিছে। নাকি তোমাকে কেউ গুতা দেওয়ার জন্য
তোমার উপরে স্কিনটা সরায়ে মাংসের ভিতরে ঢুকে কোথা দেওয়া লাগে? না ভাই, উপর থেকে কোথা দিলেই তুমি টের পাও। তার মানে তোমার স্নায়ু আছে কোথায়? উপরে। উপরে বলতে একদম বাইরের লেয়ার কোনটা, উপরের লেয়ার কোনটা? অ্যাক্টোডার্ম। শেষ, মনে রাখাটা সহজ। তাহলে কোন লেয়ার থেকে, কোন স্তর থেকে স্নায়ুতন্ত্র তৈরি হয়? উত্তর হচ্ছে ভাইয়া অ্যাক্টোডার্ম থেকে। ক্লিয়ার? অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাই, অ্যাক্টোডার্মটা ভাঁজ হয়ে কি তৈরি করে? নিউরাল টিউব। আমাদের পরীক্ষা আসে মূলত যে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড তৈরি হয় নিচের কোনটি থেকে? অপশনের মধ্যে একবার লেখা আছে নিউরাল টিউব। বুঝবা, এটাই উত্তর। টিউবের মতো জায়গা ভাইয়া পড়াইছে, শেষ। নিউরাল কেন পড়াইছে? কারণ স্নায়ুতন্ত্র রিলেটেড, এই জন্য নিউরাল টিউব। ওকে, ইনশাল্লাহ। উপরের জায়গাটা একটু স্ফীত ফুলা থাকে, কারণ আমরা জানি ব্রেইন একটা মোটা বড় জায়গা, তাই না? মগজ, যেটা তুমি কদিন আগে গরুটা খাইছো, এই হচ্ছে মগজ বা ব্রেইন। সো ব্রেইন যেহেতু একটু ফুলা ফালা, এই জন্য উপরের জায়গা, টিউবের উপরের জায়গাটা একটু স্ফীত থাকে, ফুলা থাকে। ওইটাই পরবর্তীতে বিকশিত হয়ে ব্রেইন হয়েছে। আর নিচের দিকে লম্বা টিউব আমাদের আছে, নাম হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। ওকে, কর্ড কেন? কর্ড মানে হচ্ছে শক্ত রজ্জু বা দড়ির মতো। এটা আসলে ভাই তোমরা যদি কখনো দেখে থাকো, আমার তো মনে হয় তোমরা কদিন আগে কোরবানি হয়েছে, মুসলমান যারা আছো তোমরা হয়তো দেখতে পারো, বা সনাতন ধর্মাবলম্বী বা অন্য ধর্মে যারা আছো তোমরাও দেখবা, তোমাদের বিভিন্ন যে খাসি যখন জবে টবে করে তখন তোমরা দেখতে পাবা মেরুদণ্ডের ভিতরে সাদা একটা অংশ লম্বা। এটা হচ্ছে যারা কষাইরা যখন কাটে তখন এই হাড়ির বাড়ি দেওয়ার সময় এটা যখন আলাদা হয়, সাদা অংশটাকে টান দিয়ে আলাদা করে ফেলে দেয়। এটা কোনো কাজ নাই, এটা খায়ও না কেউ। সাদা অংশটা আলাদা করে ফেলে দেয়, দড়ির মতো সাদা চিকন। এটাই হচ্ছে সেই স্পাইনাল কর্ড, দড়ির মতো রজ্জুর মতো কর্ড, শক্ত। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ পারবো। এখন আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারলাম স্নায়ুতন্ত্র হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে কেন্দ্রীয়, ওই যে দুইটা মাত্রা পড়াইছি, কোন দুইটা? ব্রেন এবং স্পাইনাল কর্ড। শেষ, বুঝে গেছো? ব্রেন এবং স্পাইনাল কর্ড, এই দুইটা হচ্ছে কেন্দ্রীয়। এই দুইটা বাদে যত স্নায়ু আছে তোমার বডিতে সবগুলোকে বলে প্রান্তীয়। শেষ, কথাই আনি শেষ। কথা সিম্পল, সহজ ভাষা। তাহলে ব্রেন এবং স্পাইনাল কর্ড, এই দুইটা বাদে যা আছে সব প্রান্তীয়। বলতে পারো ভাইয়া আমার তো হাতের মধ্যে স্নায়ু আছে। অবশ্যই আছে। স্নায়ু না থাকলে কাজ করে কেমনে? স্নায়ু না থাকলে তোমার হাতের মাধ্যমে সিগন্যাল তুমি কেমনে পাঠাবাই? যে তোমার আমি এখন ঘুষি দেখাইলাম, আমার যদি স্নায়ু না থাকতো, আল্লাহ যদি সে সামর্থ্য না দিত, আল্লাহ মাফ করুক, আমি কি দেখাতে পারতাম? পারতাম না। তো আমি দেখাতে পারতেছি, ইট মিনস এর ভিতরে অবশ্যই স্নায়ু আছে। তাহলে এই স্নায়ুটা কোনটা হবে? প্রান্তীয়, সাইডে আছে। ভেরি গুড। তুমি বলতে পারো ভাইয়া আমার পাকস্থলীর মধ্যে তো স্নায়ু আছে, পরিপাক অধ্যায়ে আমরা পড়েছিলাম। ভাইয়া আমাদের শ্বসনতন্ত্রে ওখানে অনেকগুলো স্নায়ু পড়েছিলাম, একটা বলে গ্যাগ রিফ্লেক্স করে, গ্লসোফেঞ্জিয়াল স্নায়ু, এরকম অনেকগুলো পড়েছিলাম। ভাইজান ওগুলো তাহলে কি? এরকম যা আছে বডির সব কিছু, ব্রেইন আর স্পাইনাল কর্ড বাদে, এদের থেকে যা যা বের হয়েছে, যেখানে যেখানে গেছে, যা ইচ্ছা শাখা দিছে, সবগুলোকে একসাথে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমরা ইনশাল্লাহ সব কিছুই টুকটাক করে পড়বো। তো বেসিক্যালি আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড, স্পেশালি ব্রেইন, এই টপিকটাই মূলত আমাদের খুব ভালো করে এখানে ব্যাখ্যা করা আছে। স্পাইনাল কর্ড থেকে আমাদের খুব অল্প ব্যাখ্যা আছে, সো স্পাইনাল কর্ড আমরা খুবই অল্প জোর দিয়ে পড়বো। বাট ব্রেইনটা হচ্ছে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। মস্তিষ্ক টু দ্য পয়েন্টে আমাদের এখানে যা যা আছে বইয়ের আমরা ইনশাল্লাহ পড়বো। আমাদের খুব বেশি জানার প্রয়োজন নাই, এমন না যে খুব বেশি জেনে আমি এখান থেকে আমি পিএইচডি কমপ্লিট করবো, এরকম না। কারণ অলরেডি এটা একটা বেশ অনেক গ্রস, অনেক তথ্য এখানে। এখানে যে তথ্যগুলো আছে তুমি যদি ইনশাল্লাহ মনে রাখতে পারো এবং এগুলো বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এইচএসসি এবং এডমিশন কাভার হয়ে যাবে। আর আরও বেশি যদি খুব ডিপে যদি বুঝতে চাও, সেক্ষেত্রে তোমাকে মেডিকেলের বই, বা তোমাকে আমি ইনশাল্লাহ বুঝতে পারবো, যেহেতু মেডিকেলে পড়ছি আমি আলহামদুলিল্লাহ, ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রতি বছরই তো ছিল। সো যাই হোক, তো অত ডিপে তোমার দরকার নেই, তোমার লেভেলে যতটুকু দরকার এই জিনিসটা চিনতে পারা, ব্রেনের একটা অংশকে চিনতে পারা, যে এটাকে এইটা বলে, আচ্ছা এটা কাজ হচ্ছে এইটা, এইভাবে কাজ করে, এই জিনিসটা বুঝতে পারলে এনাফ। ঠিক আছে? এখন কিভাবে কাজ করে সেটা তোমার এই লেভেলে ভুলেও প্রয়োজন নাই, কেউ পড়তে যাওয়ার উচিত না, তখন দেখবা যে অবস্থা ব্যাগতিক হয়ে গেছে। তো তোমাদের বইয়ে এরকম একটা চার্ট আছে ভাই, এরকম একটা চার্ট আছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। আসো আমরা চার্টটা একটু ভালো করে পড়ি। দাগ দাও বইয়ের মধ্যে, খুবই ইম্পর্টেন্ট একটা স্টার্ট দাও, দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। ফার্স্টে দেখো লেখা আছে কেন্দ্রীয়, মাত্র পড়ছি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। এটা ডান, এটা আমাদের আর পড়বো না আমরা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যে দুইটা ভাগে ভাগ করা, এটা আমরা আর পড়বো না। কিন্তু ভাইয়া কেন এতবার পড়াইছি? কারণ হচ্ছে তোমাদের অনেকেই পরীক্ষায় আসলে শুধুমাত্র মস্তিষ্ক দাগায়। সবার মাথার মধ্যে যে পড়াশোনা করে না, পড়াশোনার সাথে সম্পর্ক নাই, সে চিন্তা করে কেন্দ্রীয় মানে তো ব্রেইন, মস্তিষ্ক, সে সুষুম্না কাণ্ডকে অবহেলা করে ওরা বাদ দিয়ে দেয়, ওরা প্রান্তীয় বানিয়ে দেয়। না ভাই, এরা কেন্দ্রীয় অংশ। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুইটা মিলেই হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইংলিশে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস। ওকে, এবার আসি প্রান্তীয়। প্রান্তীয় মানে পেরিফেরাল, পেরিফেরি মানে চারপাশ, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। খেয়াল করো ভাইয়া, দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা স্বয়ংক্রিয়।
ঐচ্ছিক স্নায়ুতন্ত্র কারা আছে দেখো, একটা হচ্ছে করটিক স্নায়ু। করটিক স্নায়ু মানে ভাই মস্তিষ্ক থেকে, এই যে আমি তোমাকে ফার্স্টে বললাম না মস্তিষ্ক, এই যে মস্তিষ্ক, হ্যাঁ ধরো এই মস্তিষ্ক, এই মস্তিষ্ক থেকে ভাইজান, এই মস্তিষ্ক থেকে যে সকল স্নায়ু বের হয়ে শরীরে বিভিন্ন জায়গায় যায়, মস্তিষ্ক থেকে বের হয় এদেরকে বলে করটিক স্নায়ু। আর সুষুম্না কাণ্ড থেকে বের হয়ে যারা বিভিন্ন সাইডে শরীরে বিভিন্ন জায়গায় কাজ করে এদেরকে বলে সুষুম্না স্নায়ু। পরীক্ষায় এই করটিক স্নায়ুর নাম সিরিয়াল সহকারে 12 জোড়া আছে, 1 থেকে 12 সিরিয়ালি মুখস্থ করে মানে ভেজে ফেলা লাগবে। এই সিরিয়ালটা আমি তোমাকে ইনশাল্লাহ পড়াবো, প্রত্যেকটা স্নায়ুর কাজ পড়াবো, প্রত্যেকটা স্নায়ুর ব্যাখ্যা আমি তোমাকে ইনশাল্লাহ পড়াবো। এটা আমি মাস্ট, এটা আমাদের এইচএসসি এবং এডমিশনে 100% ইম্পর্টেন্ট একটা টপিক, মনে রাখবা 100% ইম্পর্টেন্ট। আর কোনো প্রশ্ন আসুক আর না আসুক, এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, মানে এই স্নায়ুর পার্ট থেকে, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, বলে দিলাম। এবং আমি তোমাকে বলে দিব এই স্লাইড চ্যাপ্টার, এই স্নায়ুর চার্টটা পড়ানোর পরে যে এইটা প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, সুষুম্না স্নায়ু জাস্ট সংখ্যাটা পারলেই হবে, এটা জাস্ট এমসিকিউ, এখান থেকে কোনো সিকিউ নাই, এখানে সিরিয়ালে কোনো নামও পড়া লাগবে না, সংখ্যা পড়লেই হবে। সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া বা 62টা। তো কত টি যদি আসে, কত টি, খেয়াল রেখো এটা কিন্তু জোড়া, 31 জোড়া মানে সংখ্যায় ইন্টু 2, ইট মিনস 62, মানে হলো 62, ঠিক আছে? তাহলে এটা শুধুমাত্র সংখ্যা বললাম। সুষুম্না স্নায়ুর সংখ্যা 62 আর করটিক স্নায়ুর সংখ্যা 24, মানে 12 জোড়া। এই 12 জোড়া আমাদের 1 থেকে 12 সিরিয়ালি মুখস্থ করতে পারতে হবে ইনশাল্লাহ। এবার আসি স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়টা একটু তুমি জাস্ট নামটা শুনে রাখো, যখন তোমাকে আমি এই দুইটা জিনিস পড়াবো তখন তুমি এই জিনিসটা দুধ ভাতের মতো বুঝবা, একদম দুধ ভাতের মতো বুঝবা। শুনে রাখো ওয়ার্ডটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। শুনে রাখো, কারণ পরের জন্য এমন না হয় যে ভাই কখনো শুনি নেই, এটার জন্য না হয়, সেজন্য শুনে রাখো। একটা বলছি সিম্প্যাথেটিক আর একটা কি প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, সরি, তোমাদের যদি কোনো কারণে যদি দেখতে সমস্যা হয় বা শুনতে সমস্যা হয় ভাইকে জানাইও, আমি একটু চেক করে নেই লাইভ ইজ ওকে আর নট। ভাইয়া তোমরা সবাই কি, আমি যা যা তখন পড়াইছি তোমরা কি সব পুরোপুরি বুঝতে পারছো? বলো তো। শিমুল প্রশ্ন করছে ভাইয়া এত গরমেও ঠান্ডা জলায় কেন? এত গরমে ঠান্ডা জলার কারণ হচ্ছে তুমি প্রায় সময় অনেক ঘামাও, ওই ঘাম শুকায় ঠান্ডা হয়, এটা একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে গরমের ঠেলায় তুমি পানি থেকে গোসল করতে গেলে বেরো না, অনেক বেশি পানি ঢালো, তো অতিরিক্ত পানির কারণে সে নাকে সর্দি জ্বর, সে নর্মাল কাহিনী হতে পারে। এই কয়েকটা ফ্যাক্টর কাজ করে, মেইনলি আসলে ঘামায়, ঘাম থেকে ঘামটা জমে ওই ঠান্ডা লেগে যায়। ভাইয়া সব বুঝতে পারছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, ওকে ফাইন ইনশাল্লাহ, ভেরি গুড। চলেন আমরা একটু দেখি আবার, এটা ওয়ার্ডটা শুনে রাখছো, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। চলো আমরা একটু সামনের দিকে আগাই। ভাই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ভেরি গুড। আমরা বলছি দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে বোঝায় দুইটা জিনিসকে, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড, রাইট? একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হলো সুষুম্না কাণ্ড। তো মজার বিষয় হচ্ছে ভাই এই দুইটার আবরণীকেই বলা হয় মেনিনজেস। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড এই দুইজনের আবরণীকে বলা হয় মেনিনজেস। তাহলে মেনিনজেস কি? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুইজনেরই আবরণী, কাভারিংকে বলা হয় মেনিনজেস। তাহলে মেনিনজেস মানে কি? একটা পর্দা। যেমন পড়ছিলা তোমরা, মনে আছে? যকৃতের আবরণীকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল, বৃক্কের আবরণীকে বলা হয় রেনাল ক্যাপসুল বা শুধু ক্যাপসুল, তাই না? হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম, অস্থির আবরণীকে বলে পেরিঅস্টিয়াম, তরুণাস্থির আবরণীকে বলে পেরিকন্ড্রিয়াম, কন্ড্রিয়াম মানে তরুণাস্থি। সো একইভাবে মনে রাখবা এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীকে বলা হয় মেনিনজেস। তার মানে সেটা মস্তিষ্কের আবরণী বলো আর সুষুম্না কাণ্ডের আবরণী বলো, যেটাই বলো উত্তর হবে মেনিনজেস। তাহলে মস্তিষ্কের আবরণীকেও মেনিনজেস, সুষুম্না কাণ্ডের আবরণীকেও বলা হয় মেনিনজেস। কথা বোঝা গেছে ভাইয়া? তাহলে মেনিনজেস কি? এটা একটা আবরণী বা ঝিল্লির মতো, এটার অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো ভাগ আছে। মূলত মেনিনজেসকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 3টা লেয়ারে ভাগ করতে পারি। আমরা লেয়ারের নামটা আগে পড়বো, তারপর আমরা ছবি থেকে ইনশাল্লাহ দেখবো। খেয়াল করে দেখো কোন 3টা লেয়ারে ভাগ করতে পারি ভাইয়া। মনে রাখার সুবিধার্থে মনে রাখবে এভাবে, ড্যাপ দিয়ে, ড্যাপ ড্যাপ ড্যাপ। তাহলে মেনিনজেসকে আমরা যে 3টা লেয়ারে ভাগ করতে পারি, সে 3টা লেয়ার হচ্ছে ড্যাপ। ড্যাপ মানে হচ্ছে ভাইয়া সবার বাইরেরটাকে বলা হয় ডুরা ম্যাটার,
মাঝখানেটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার এবং ভিতরেরটাকে বলা হয় পায়ামিটার। তাহলে ডুরা ম্যাটার, সবার বাইরেরটাকে আমরা কি বলবো? সবার বাইরেরটা হচ্ছে ডুরা ম্যাটার, মাঝখানেরটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর সবার ভিতরেরটা হচ্ছে পায়া ম্যাটার। এই তিনটা ভাগ তো আমরা এটা মনে রাখবো এমসিকিউর জন্য। ড্যাপ, বাইরে থেকে ভিতরে ড্যাপ, ডুরা ম্যাটার, এতে অ্যারাকনয়েড ম্যাটার, পিতে পায়া ম্যাটার। ড্যাপ ড্যাপ ড্যাপ, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। কি বলছি ভাইয়া? ড্যাপ, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং একটা হচ্ছে পায়া ম্যাটার। ক্লাস নোটটা দিয়েন ক্যাপশন বক্সে। হ্যাঁ, ক্লাস নোট ইনশাল্লাহ ক্যাপশন বক্সে দিয়ে দিব ভাইয়া, ক্লাস শেষের পরেই দিয়ে দিব। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ। সো কীভাবে মনে রাখবো? ড্যাপ দিয়ে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, এটা কি বললাম? পায়া ম্যাটার। ওকে ফাইন, চলো আমরা একটু দেখি। এই হচ্ছে সেই মেনিনজাসের ছবিটা। এই ছবি কি তোমার প্রথম প্রশ্ন সবার থাকবে যে ভাইয়া এই ছবি কি আঁকা লাগবে? না ভাই, এই ছবি সিকিউতে আসে না, এটা মূলত এমসিকিউ প্রশ্ন। তবে এমসিকিউতে এখানে আমাদের ছবির মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা সেই ছবির মধ্যে সেই এমসিকিউগুলো ইনশাল্লাহ এখন পড়ে ফেলবো। ঠিক আছে, এই ছবি থেকে যে এমসিকিউগুলো আছে আমরা সবগুলো শেষ করে ফেলবো, এগুলো নিয়ে আমরা কাটাবো না। তাহলে একদম ধরো ভাই এটা তোমার ব্রেইন, এই হচ্ছে তোমার ব্রেইন। খেয়াল করো ভাইয়া, এটা তোমার ব্রেইন। ব্রেইনের উপরে এই অংশটা হচ্ছে আবরণী, ব্রেনের আবরণী, এটাকে আমরা বলি মেনিনজেস, তাই না? তাহলে এই অংশটা হচ্ছে মেনিনজেস, বোঝা গেছে? ঠিক আছে, মার্কিং আমার মনে হয় ঠিক আছে। তাহলে এই অংশটা হচ্ছে মেনিনজেস, আমি লিখে দিলাম এই অংশটা হচ্ছে মেনিনজেস। ওকে ফাইন। তাহলে বলতে পারো ভাইয়া উপরের অংশটা খালি রাখলেন কেন? এটা হাড্ডি, মাথার একদম উপরে হাড্ডি আছে না, এই যে করোটিড অস্থি বা হাড্ডি, এটা এই জন্য খালি রাখছি, কারণ এটা তো বলার কিছু নাই। মাথার উপরে তো হাড্ডি আছে, ব্রেনের উপর হাড্ডি আছে না, এর উপরে তুমি চাইলে চুল রাখতে পারো, এই যে মাথার উপরে চুল টুল চামড়া এঁকে চুল রাখতে পারো, চুল আছে, দরকার নেই। আমাদের মাথায় যেরকম চুল আছে সে তুমি একটা চামড়া দিয়ে চাইলে দিতে পারো, সমস্যা নেই, কিন্তু দরকার নেই আর কি। তো আমরা হাড্ডি পর্যন্ত ঠিক আছে। তাহলে একদম বাইরে ধরো আমাদের মাথার চুল আছে, তারপরে ত্বকের নিচে একটা হাড্ডি, মাঝখানে কিছু ফ্যাটি টিস্যু থাকে, কিছু ইম্পর্টেন্ট সেল আছে যেখান থেকে আমাদের হেয়ার সেল গ্রোথ হয়, মানে হেয়ার প্রোডাকশন হয়। এরপরে এই হাড্ডিতে পরে হচ্ছে এইটা হলো আমাদের আবরণী পরে হলো ব্রেন, ভিতরে ব্রেন। তাহলে এই আবরণীর তিনটা লেয়ার বলছিলাম কি কি? ড্যাপ, ডুরা ম্যাটার, ভাই মনে আছে? ড্যাপ, তাহলে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর হলো পায়া ম্যাটার। ড্যাপ ড্যাপ ড্যাপ, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। বুঝা গেছে ভাইয়া? ড্যাপ ড্যাপ কি বুঝছো? ক্লিয়ার? তাহলে ড্যাপ বলছে কি? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। আচ্ছা, খেয়াল করে দেখো ভাই, খুবই খুবই সহজ এবং ইম্পর্টেন্ট একটা জায়গা, খেয়াল করে দেখো, ইনশাল্লাহ পারবা তোমরা। দেখো ভাই, এই ডুরা ম্যাটার, ভাই দেখো প্রথম কথা হচ্ছে আমরা দেখতেছি এটা মেনিনজেসের সবচেয়ে বাইরের স্তর, তাই না? মেনিনজেসের সবচেয়ে বাইরের স্তর, সবচেয়ে বাইরের স্তর এটা। ওকে ফাইন, ভেরি গুড। এখন এইটার বলতে পারো ভাইয়া মস্তিষ্কেও এটা আছে, স্পাইনাল কর্ডেও তো এটা আছে, তো এটাকে আমরা পার্থক্য কেমনে করব? এটাকে পার্থক্য করার একটা ওয়ে হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে ভাইয়া মনে রাখবা, মস্তিষ্কের বেলায় ডুরা ম্যাটার হচ্ছে দ্বিস্তরী, মস্তিষ্কের বেলায় ডুরা ম্যাটার দ্বিস্তরী, কিন্তু স্পাইনাল কর্ডের বেলায়, সুষুম্না কাণ্ডের বেলায় সেই ডুরা ম্যাটার হচ্ছে একটা মাত্র লেয়ার, এক স্তরী। এইটা দিয়েই মূলত মেনিনজাসটা পার্থক্য করা যায়। সুষুম্না কাণ্ডের বেলায় ডুরা ম্যাটার কয় স্তরী? এক স্তরী। সুষুম্না কাণ্ডের বেলায় ডুরা ম্যাটার এক স্তরী। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এরকম যে ডুরা ম্যাটারের মধ্যেই মূলত বেসিক্যালি এখানে মূলত শিরা থাকে, এখানে শিরা থাকে। এটা তো প্রশ্ন হবে ভাই তাহলে ধমনী কই থাকে? আমি আসতেছি, ধমনী জায়গাটা আমি পড়াচ্ছি। ধমনী এখানে থাকে না, ধমনী হচ্ছে দেখো যে লাল লাল করে মার্ক করে দিছে, এটা হচ্ছে ধমনী, রক্তনালীর কথা বুঝেছে আসলে। তো যাই হোক, ওটা তোমাদের শিরাটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, যেন আমি এই জন্য খুব বেশি ম্যাটার করে না। তবে এটা মনে রাখবা, সবচেয়ে বাইরের স্তর হচ্ছে ডুরা ম্যাটার এবং দ্বিস্তরী। কোথায় থাকবে? মস্তিষ্কের বেলা দ্বিস্তরী, সুষুম্না কাণ্ডের বেলায় এক স্তরী। তাহলে মস্তিষ্কের বেলায়, ব্রেইনের বেলায় বা মস্তিষ্কের বেলায় সেটা দ্বিস্তরী হবে, সুষুম্না কাণ্ডের বেলায় এক স্তরী হবে। আমি যতবার বলছি এতবার ইনশাল্লাহ তোমার মুখস্থ হয়ে গেছে। তুমি আর কিছু পারো আর না পারো, তুমি পরীক্ষা লিখে এটা পারবা যে ভাইয়া ডুরা ম্যাটার কখনো কখনো দ্বিস্তরী হয়, কখনো কখনো এক স্তরী হয়। দ্বিস্তরী কার বেলায়? যেটা মেইন মস্তিষ্কের বেলায় দ্বিস্তরী, যেটা একটু কম মেইন মস্তিষ্কের চেয়ে একটু কম সুষুম্না কাণ্ড, ওর বেলায় এক স্তরী। আর বলার দরকার আছে? আর দরকার নাই, হয়েছে। এখন দেখো, ডুরা ম্যাটারের উপরে একটু খালি জায়গা থাকে, এটা তো ভালো বোঝা যায় নাই কারণ দেয় নাই অত ভালো করে। উপরে একটু খালি জায়গা থাকে, নিচে একটু খালি জায়গা থাকে, নিচেরটা একটু বেশি থাকে, এই জন্য নিচেরটা একটু অন্য কালার দিয়ে দেখাইছে।
হ্যাঁ, তো ডুরা ম্যাটারের উপরে যে খালি জায়গা, এরকম খালি যে লেয়ার, একটা খালি লেয়ার, খালি জায়গা, হ্যাঁ, উপরে যে খালি জায়গা এটাকে বলে এপি ডুরাল। এপি মানে বাইরে বা উপরে। তো ডুরা ম্যাটারের উপরে যে খালি জায়গা তাকে বলা হয় ভাইজান এপি ডুরাল স্পেস। এপি ডুরাল স্পেস। তাহলে ডুরা ম্যাটারের উপরে যে খালি জায়গা তাকে বলা হয় এপি ডুরাল স্পেস। এপি মানে উপরে। তাহলে ভাইজান ডুরা ম্যাটারের উপরে যে খালি জায়গা তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এপি ডুরাল স্পেস। এপি মানে উপরে, ডুরা ম্যাটারের উপরে এপি ডুরাল। আর ডুরা ম্যাটারের নিচে যে খালি জায়গা এটাকে বলে সাব ডুরাল স্পেস। সাব মানে নিচে, সাব মানে নিচে, ডুরা ম্যাটারের নিচের স্পেস, সাব ডুরাল স্পেস। তাহলে ডুরা ম্যাটারের উপরে যে খালি জায়গা তাকে আমরা বলি এপি ডুরাল স্পেস। আর ডুরা ম্যাটারের নিচের খালি জায়গা কি বলা হয়? কি বলা হয় বলেন? সাব ডুরাল স্পেস। ওকে, ভেরি গুড, পারবেন ইনশাল্লাহ। শেষ হয়ে গেছে। এবার আসি ভাই, খেয়াল করে দেখো, এই যে অ্যারাকনয়েড ম্যাটার এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্তর। কারণ কি? এই স্তরের মধ্যে থাকে রক্তনালী। এটা আগে লিখে রাখো, এটা আগে লিখে রাখো। এই স্তরে থাকে রক্তনালী। ভাইয়া তোমরা শুনছো না অনেক মানুষের স্ট্রোক হয়, রক্তনালী ফেটে যায়। তাহলে বলো তো কোন জায়গায় রক্তনালী ফাটবে? এই যে এখানকার, এই অ্যারাকনয়েড ম্যাটারে। বুঝছো কি না? স্ট্রোক যখন হয় রক্তনালী প্রেশারে ফেটে যায়, রক্তক্ষরণ হয়। বলে না মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মানুষের প্যারালাইসিস হয়ে গেছে বা কোনো কারণে মারা গেছে, শুনছো না? রক্তক্ষরণ হয়েছে বা আঘাত হয়ে বা কোথাও ব্যথা ব্যথা পাইছে, অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ মাফ করুক, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই ওয়ার্ডটা শুনছো না ভাইয়া? এই যে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া, ব্লিডিং হওয়া, এটা মূলত কোথায় হয়? অনেক জায়গায় হইতে পারে, তবে এখানে এই জায়গাতেই মূলত বেশি হয়। ঠিক আছে? এই অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে এই যে খালি জায়গা যেটা আছে, তুমি কালো কালার দেখতে পাচ্ছ, কালো কালার, এই যে খালি, যে এখানে ভিতরে কিছু খালি ফাঁকা স্থান আছে, খালি জায়গা আছে, এগুলোকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। স্পেস মানে খালি জায়গা, সাব অ্যারাকনয়েড স্পেস। তবে এই খালি জায়গাগুলোর মধ্যে যে খালি জায়গাগুলো, যেমন দেখো এই জয়েন্টে কিছু কিছু জায়গা একটু একটু ফুলা, কিছু কিছু জায়গা চিকন, কিছু কিছু জায়গা ফুলা, একটু প্রসারিত। তাহলে খালি জায়গাটা আবার প্রসারিত, প্রসারিত বা একটু বেশি জায়গা জুড়ে খালি জায়গা, একটু হঠাৎ করে যে প্রসারিত হয়েছে ওই জায়গাটাকে বলে সিস্টার্নি। ঠিক আছে? তাহলে বেশি প্রসারিত সাব অ্যারাকনয়েড স্পেস বা খালি জায়গাটাকে বলা হয় সিস্টার্নি। খালি জায়গাতে স্পেস, ভেরি গুড। বাট যেই স্পেসটা একটু প্রসারিত, ফুলা, যেমন ধরো এই যে এটা ফুলা, একটু ফুলা, কম্পারেটিভলি একটু বেশি প্রসারিত, খালি জায়গাটা একটু বড়, ওইটাকে বলে সিস্টার্নি। ঠিক আছে? এবং আমরা খুবই ইম্পর্টেন্ট বললাম রক্তনালী থাকে, এটা মাথায় রাখবা। তার মানে স্ট্রোকের যে কাহিনীগুলো আছে ভাই, এই যে রক্তনালীগুলোকে এভাবে বুঝাইছে, রক্তনালী, এইগুলো হচ্ছে রক্তনালী। ঠিক আছে? আচ্ছা, এখানে স্ট্রোকের পেশেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাব অ্যারাকনয়েড স্পেসে রক্তনালী ছিঁড়ে যায়, তখন রক্তক্ষরণ হতে পারে। ঠিক আছে? এবার লাস্টে পায়া ম্যাটার, এটা পড়া গেছে না, সবার ভিতরের লেয়ার। সো এটা হচ্ছে একদম তোমার সরাসরি যে নিচে মস্তিষ্ক থাকুক আর সুষুম্না কাণ্ড থাকুক এর সঙ্গে একদম লেগে থাকে। মানে অনেক সময় এটাকে আলাদা করা যায় না বললেই চলে, একদম লেগে থাকে প্রায়। ঠিক আছে? এর মধ্যে কিন্তু কোনো রক্তনালী স্নায়ু নাই, এরা পাশ থেকে ব্যাপনের মাধ্যমে পায়। ঠিক আছে? উপর থেকে পায়, নিচ থেকে, ব্রেন থেকে কালেক্ট করে। সেটা সুন্দর একটা মেকানিজম আছে, তোমার লাগবে না ইনশাল্লাহ। এই হচ্ছে ভাই আমাদের মেনিনজাসের গঠন। মেনিনজাস থেকে এই জায়গাগুলো যেগুলো ভাই বলেছে এগুলো এমসিকিউতে আসতে পারে। প্রথমে পড়তে হবে ড্যাপ, বাইরে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। ডুরা ম্যাটারের মধ্যে এই ডুরা ম্যাটারকে দিয়ে আমরা মূলত পার্থক্য করি, এটা কার মেনিনজাস, মস্তিষ্কের নাকি সুষুম্নাকাণ্ডের? মস্তিষ্ক হলে দ্বিস্তরী, সুষুম্নাকাণ্ড হলে এক স্তরী, শিরা থাকে, সাইনাস থাকে। ওকে ফাইন। নিচের স্পেসটাকে বলে সাব ডুরাল স্পেস। সাব মানে নিচে, শেষ, সহজ কথা। অ্যারাকনয়েড ম্যাটারের ইম্পর্টেন্স হলো এখানে রক্তনালী থাকে, সেখানে ব্লিডিং হয়, রক্তক্ষরণ হতে পারে। সাব অ্যারাকনয়েড স্পেস, নামের মধ্যে অ্যারাকনয়েড আছে, সমস্যা নাই। যে স্পেসটা একটু বেশি প্রসারিত ওটাকে বলে সিস্টার্নি, শেষ। ওকে? এরপর লাস্টে পায়া ম্যাটার একদম লাগালাগি অবস্থা থাকে। এতটুকু পড়তে পারলে আলহামদুলিল্লাহ মেনিনজাস ডান। ঠিক আছে? এখন ভাইয়া এই মেনিনজাসের কাজ খুবই ইম্পর্টেন্ট ভাই। এই মেনিনজাস আছে বলে তুমি বুঝতে পারছো, এই মেনিনজাস আছে বলে তোমার ব্রেন রক্ষা পাচ্ছে। এবং এই মেনিনজাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা সিএসএফ করণ করে। এই যে 3 নম্বর পয়েন্টটা 5 স্টার ডাক দাও, এটা মূলত সিএসএফ বা সেরেব্রো স্পাইনাল অ্যাবডে ফ্লুইড, সংক্ষেপে বলা হয় সিএসএফ।
এই সিএসএফ ক্ষরণ করে, সিএসএফ নিঃসরণ করে ভাইজান। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এই ফ্লুইডটা কিন্তু শুধুমাত্র আমাদের এই স্নায়ুতন্ত্রের মধ্যে থাকে। এই রসটা আমাদের আর কোথাও থাকে না, রক্তের সাথে রস কখনো মিশে না। একটা পর্দা দিয়ে ব্যবধায়ক কলা আছে, কখনোই মিশে না। এই সিএসএফ আমাদের মস্তিষ্কের মধ্যে আছে, আমাদের এই যে সুষুম্না কাণ্ডের মধ্যে আছে। হ্যাঁ, তো যখন কারো মনে করো বিভিন্ন এই সিএসএফ এর পরীক্ষা করা লাগে, এখন মাথার থেকে তো আর বের করতে পারবে না, মাথার হাড্ডি থেকে, তখন কি করে, মেরুদণ্ডের ভিতরে তো ভার্টিব্রার মাঝখানে অনেক ফাঁক আছে না, ওই ফাঁক দিয়ে ঢুকে স্পাইনাল সুষুম্না কাণ্ড থেকে স্পাইনাল কর্ড থেকে ফ্লুইডটা নেয়। ঠিক আছে, তো সিএসএফ খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, মাথার একটা নিজস্ব ফ্লুইড, মাথার নিজস্ব রস। সো ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট, সেটা বুঝতে পারতেছো, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো মেনিঞ্জাসের কাজ কি? নাম্বার ওয়ান হচ্ছে এটা আঘাত থেকে রক্ষা করবে, খুবই সিম্পল কথা। তুমি যে তোমার ব্রেইনকে সেফটি দিবে, ভেরি ইম্পর্টেন্ট। পুষ্টি সরবরাহ করে, কারণ তুমি জানো তোমার এই মেনিঞ্জাসের মধ্যে কিন্তু অনেক রক্তনালী আছে। সো এই আলটিমেটলি রক্তনালীর মাধ্যমে আলটিমেটলি পুষ্টি আসবে, তাই না? তারপরে আসলে পুষ্টি শব্দটা একটা খুবই ভেগ, খুবই অস্পষ্ট, কারণ ব্রেইনের মধ্যেই কিন্তু ব্রেইনের কিছু নিজস্ব আর্টারি আছে, ধমনী আছে। আমরা পড়বো ইনশাল্লাহ, পুরোটা আমাদের নাই আমাদের সিলেবাসে, তারপরে একটু আইডিয়া রাখবো আর কি আমরা। লাস্টে জীবাণু প্রতিরোধ করে ভাই। সিএসএফ এর মধ্যে জীবাণু বিশ্লেষী পদার্থ থাকে, বিভিন্ন শ্বেত রক্তকণিকার ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটির মতো একটি ফাংশন সে করে, জীবাণুকে মেরে ফেলতে সহায়তা করে। তো সিএসএফ একটা ক্লিয়ার ফ্লুইড এবং এটা খুবই কি বলে জীবাণু প্রতিরোধী ফ্লুইড। যেমন ধরো আমাদের লালা রসের মধ্যে কিন্তু লাইসোজাইম থাকে, এই জন্য আমরা জীবাণুকে মারতে পারি। এরকম আল্লাহ সিএসএফটাকে এমনভাবে রেডি করেছেন যে আলহামদুলিল্লাহ সেই জীবাণু প্রতিরোধ করতে পারে, এই জন্য খুব সহসাই আমাদের মস্তিষ্কে জীবাণু অ্যাটাক করে না, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, যখন ব্রেইনে কারো কোনো কিছু অ্যাটাক করে বসে, বুঝতে হবে তার স্টেজ, ইমিউন স্টেজ খুবই খারাপ অবস্থায় চলে গেছে, একদম লাস্ট স্টেজে চলে গেছে, কারণ তার বডি ফাংশন অত ভালো অবস্থায় নাই, এই জন্য জীবনটা মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে, এবং সেখানে সে সার্ভাইভ করে গেছে, মানে হচ্ছে সিএসএফ ইজ নট ওয়ার্কিং পারফেক্টলি। সো সিএসএফ ঠিক মতো কাজ করছে না, দ্যাট টাইম সে মস্তিষ্কে কোনো একটা আল্লাহ মাফ করুক কোনো একটা বড় সমস্যায় আক্রান্ত হবে এবং সে মৃত্যুর দিকে থেকে চলে যাবে। সো এটা হচ্ছে মেনিঞ্জাসের কাজ, একটা আইডিয়া থাকলে ইনশাল্লাহ ডান। চলো আমরা সামনের দিকে আগাই। তো ভাই যদি এই মেনিঞ্জেসে কোনো প্রদাহ হয়, কোনো ব্যাকটেরিয়া দিয়ে বা কোনো ভাইরাস দিয়ে সংক্রমণ হয়, প্রদাহ হয় বা সংক্রমণ হয়, এটাকে আমরা বলি মেনিনজাইটিস। তো যখন কোনো মেনিঞ্জেসে সংক্রমণ হবে, প্রদাহ হবে, তাকে আমরা বলি মেনিনজাইটিস। তোমরা সবাই জানো কোনো কিছু শেষে যদি আইটিস থাকে, আইটিস মানে হচ্ছে প্রদাহ, কোনো কিছু শেষে আইটিস মানে প্রদাহ, সেটা কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ভাইরাস, কোনো একটা জীবাণু দিয়ে আক্রমণ হবে এবং প্রদাহ হবে। প্রদাহের একটা লক্ষণ হচ্ছে জ্বর হয়। সো মেনিনজাইটিসেও খুব সিম্পল, আইটিস যেখানে আইটিস আছে মনে রাখবা, প্রদাহ যেখানেই হয়, এটা খুবই অবভিয়াস, সেখানে জ্বর হয়, জ্বর। তাহলে এখানেও অবশ্যই জ্বর হয়, ঠিক আছে, জ্বর হবে এবং তার শরীরে ইনফ্লামেশন হয়েছে, তো শরীর দুর্বল হয়ে যাবে। শরীরের এই মেনিনজাস তো মাথায় আছে, তাই না? তো দেখা যাবে মাথা ব্যথা হবে, খুবই সিম্পল, মাথা ব্যথা হবে। এবং তুমি জানো মাথা ব্যথা যখন একবার শুরু হয় তার সাথে কিন্তু চোখে ব্যথা হয়, মাথা ব্যথা লেগে ফেলছি, মাথা ব্যথা হবে। তো যখন কারো মাথা ব্যথা শুরু হয়, তুমি দেখবা ভাইয়া মাথা ব্যথার সাথে খুবই ক্লোজলি রিলেটেড হচ্ছে চোখ। সো তখন অবশ্যই চোখ ব্যথা হবে, চোখের ব্যথা হইতে থাকে, এরকম কিছু ফ্যাক্টর বডিতে তৈরি হতে থাকে। এটা কেন হয়? অনেকগুলা ব্যাকটেরিয়া আছে। যেমন ধরো মেনিনজাইটিস হওয়ার জন্য নাইজেরিয়া মেনিনজাইটিস সরাসরি নিজে আসে, সেটা নাইজেরিয়া হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, নিজেরিয়া মেনিনজাইটিস, হ্যাঁ, এক ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই নাইজেরিয়া মেনিনজাইটিস সেই মেনিনজাইটিস করে। এরকম আরও অনেক আছে মেনিনজাইটিস করার জন্য, সবাই নামের সাথে মেনিনজাইটিস ওয়ার্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে। সো এগুলো কয়েকটা জিনিস তোমার হয়তো বা একটু আইডিয়া থাকা ভালো। একটা জিনিস যেটা বললাম, নাইজেরিয়া মেনিনজাইটিস, এটাই মূলত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া, এটা মূলত বেশি এই মেনিনজাইটিসের পিছনে কাজ করে, মানে কমনলি কাজ করে। কারো যদি মেনিনজাইটিস হয় তাহলে ফার্স্টে এটা সাসপেক্ট করে নেওয়া হয়, এরপরে আমরা আর অনেক পরীক্ষা করে অনেক কিছু আইডেন্টিফাই করি, কিন্তু ফার্স্টে এটা সাসপেক্ট করে নিয়ে কাজ শুরু করা হয়। এটা কমন বলে এটাকে নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা ব্যাকটেরিয়া, তোমার লেভেলে তুমি এতটুকু বুঝতে পারলে হবে, ইট ইজ আ ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া মানে তোমরা জানো, তোমরা অধ্যায় 4 পড়ে আসছো বোটানির। ওকে, তাহলে ইনশাল্লাহ ভেরি গুড। চলে আসছি ভাইয়া সামনের দিকে। এটা কি? এই হচ্ছে মস্তিষ্ক। তাহলে আমরা এখন পড়বো মস্তিষ্ক, হিউম্যান ব্রেইন।
এই মস্তিষ্ক আছে বলেই আজকে তুমি এত উন্নত, এই মস্তিষ্ক আছে বলেই তুমি আজকে সুবিকশিত, এই মস্তিষ্ক আছে বলেই তুমি আজ সৃষ্টির সেরা জীব। তোমার যদি মস্তিষ্ক না থাকতো, আর যাই থাকুক না কেন, তুমি কখনোই চিন্তা করতে পারতে না, তুমি কখনোই আজকে এত ভালো হতে পারতে না। একটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে অনেক অনেক কিছু বুঝে না, অবুঝ একদম শিশু থাকে। শিশু মানে শিশু বলতে আমরা তাকে বুঝি, একদম অবুঝ থাকে, সে কিছুই বুঝে না। তারপর তো সবার মায়া কাজ করে। একটা ছোট্ট 2 মাসের বাচ্চা, না ওর মধ্যে কোনো পাপ আছে, না ওর মধ্যে কোনো হিংসা আছে, বিদ্বেষ আছে, না ভালো দেখানোর গরিমা আছে, না খারাপ হওয়ার গরিমা, কিছুই নাই। ইট ইজ লাইক আ বুক অর পেপার অর সামথিং, জাস্ট আ ডিভাইস অর সামথিং, জাস্ট এ থিং। কারণ এটা ওইরকম ভালো মন্দ পার্থক্য করার কিছুই থাকে না। এই জন্য বাচ্চাদের বেলায় কিন্তু হি আর সি ব্যবহার করে না, ইট ব্যবহার করে। ইট বস্তুর মতো ইংলিশ লিটারেচারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্থান দেওয়া হয়েছে। আজকে বিড়ালের বাচ্চা চিন্তা করো, 2 মাস পরে সে, 2 মাসের একটা বিড়ালের বাচ্চা এরকমই অবুঝ, লাফালাফি করে, কিছু সে বুঝে না, কিছু লাফালাফি করে, তাও টুকটাক জ্ঞান হয়, একটু ভয়টয় পায়। বাচ্চা তো ভয় পায়, কান্না করে, টুকটাক জ্ঞান হয়। কিন্তু আস্তে আস্তে মানুষের বাচ্চা যখন বড় হয়, তার মধ্যে সে অনেক কিছু শিখে, এভাবে চলতে হবে, এটা করা যাবে না। তার মাথা বিকাশ, ব্রেন আছে বলে, মস্তিষ্ক আছে বলেই, মস্তিষ্কটা উন্নত বলেই, ডেভেলপড বলেই সে চিন্তা করতে পারে, আস্তে আস্তে এটা চেঞ্জ হয়। কিন্তু আজকে বিড়াল যখন 2 বছর, 2 মাসের বাচ্চা যখন 2 বছর হয়েছে, সে কিন্তু অবুঝি থেকে যায়, কারণ তার মস্তিষ্কটা ওইরকম ডেভেলপ না, সময়ের প্রেক্ষাপটে এত বেশি পাল্টায় না। তাহলে আজকে মানুষ কেন সৃষ্টির সেরা জীব? বিকজ হি অর শি হ্যাজ দিস ডেভেলপড ব্রেইন, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই অল আর ইউজিং দিস অ্যাট আওয়ার বেস্ট। ওকে, সো মস্তিষ্ক হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা প্রধান অংশ। আমরা জানি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা কি সুষুম্না কাণ্ড। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভাই, এই মস্তিষ্কে পুরুষের ক্ষেত্রে আয়তন কত, পুরুষের মস্তিষ্কের আয়তন কত, মহিলাদের মস্তিষ্কের আয়তন কত, এইটার আসলে ওজন কত হয়, মোট ওজনের কত পার্সেন্ট, নেক্সট হচ্ছে কতটুকু নিউরন থাকে, মস্তিষ্কে কি পরিমাণ নিউরন থাকে, এগুলো প্রত্যেকটা আমাদের এমসিকিউ। ফার্স্ট হচ্ছে পুরুষে, ভাই পুরুষে এইটার আয়তন হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। তো এটাকে আমরা লেখা হয় 1500 সিসি, লিখছি তোমাদের বইয়ে, মানে কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, বুঝছো? সিসি মানে মনে রাখবা, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ হচ্ছে ঘন সেন্টিমিটার, একই কথা, হ্যাঁ, কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। আচ্ছা, 1500 সিসি। মহিলাদের ক্ষেত্রে একটু সাইজ ছোট থাকে, কারণ তোমরা জানো ফিমেলদেরকে আল্লাহ তৈরি করেছেন একটা ব্যালেন্স করে, ফিমেল বডির স্ট্রাকচার অনুযায়ী সবকিছু ওভাবে দেওয়া হয়েছে। ওজন তো, এটা ওজন 1.2 থেকে 1.4 কেজি, লাইক এরকম একটা ভ্যালু আছে। তো এটা আসলে ডিফার করে, বুঝছো, মানুষ টু মানুষ ডিফার করে। এটা বেসিক্যালি 1.3 টু 1.4, মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু। অ্যান্ড যে ভ্যালুটা আছে, এটা মনে রাখবা, তোমার যে টোটাল বডি ওয়েট, ইউজুয়ালি তোমার টোটাল বডি ওয়েটে 2% অফ টোটাল বডি ওয়েট, তোমার সব মিলিয়ে তোমার যে বডির ওজন বা ভর, সে বডি ওয়েটের 2%, হ্যাঁ। ওকে, নেক্সট হচ্ছে নিউরন, খুবই ইম্পর্টেন্ট। এখানকার 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এইটা, যে কি পরিমাণ নিউরন থাকে। ভাই মনে রাখবা, আমাদের মস্তিষ্কে আল্লাহর রহমতে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। তোমার কাছে 100 বিলিয়ন টাকা না থাকুক, বাট ইউ আর স্টিল আ বিলিয়নিয়ার, বিকজ ইউ হ্যাভ 100 বিলিয়ন নিউরনস। ওকে, তোমার কাছে কিন্তু 100 বিলিয়ন নিউরন থাকে। সো আমি যেটা বললাম, তুমি বিলিয়নিয়ার নাও হইতে পারো টাকা পয়সায়, কিন্তু মস্তিষ্কে আল্লাহ তোমার জন্য নিউরন প্রায় 100 বিলিয়ন দিছে। সো তুমি বাইবর্ন একজন বিলিয়নিয়ার। তুমি আজকে থেকে এইটা কনফার্ম, তুমি আর কিছু হও না হও, বাইবর্ন তুমি বিলিয়নিয়ার, তোমার 100 বিলিয়ন নিউরন আছে। ওকে, তাহলে মস্তিষ্কের ইম্পর্টেন্স এগুলো তুমি দেখলাম। এখন দেখো ভাই, মস্তিষ্কে কিছু জিনিস তোমাকে আমি আইডিয়া দিই, আগে দেখো এই মস্তিষ্কটা কেমন, মগজ তো খাইছো। এই যে দেখো, মস্তিষ্কে কিছু জায়গা আছে ভাঁজ হয়ে উঁচা, না কিছু ভাঁজ হয়ে উঁচা আছে, তাই না? আবার কিছু জায়গা দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখো কিছু জায়গা উঁচা আছে, এই জায়গাটা উঁচা আছে, উঁচা আছে না, উঁচা উঁচা। আবার কিছু জায়গা আছে নিচু গর্ত, এই যে নিচু গর্ত, তাই না, এই যে নিচু গর্ত, এই যে নিচু গর্ত, তাহলে উঁচা নিচা এরকম জায়গা আছে না, নিচু গুলাকে গর্ত, আর উঁচাগুলাতে উঁচা উঁচু নিচু জায়গা আছে, তাই না ভাইয়া? এইটা একটু মনে রাখবা ভাইয়া। এই উঁচু জায়গাগুলোকে বলা হয় সালকাস, এই উঁচু জায়গাগুলোকে বলা হয় সালকাস। আমি একটু চেক করে নিই, সালকাসের এটা আবার কাহিনী আছে। সালকাস আর জাইরাস, সালকাস মানে তো খাস,
আরে কি তোমাদের বইয়ে কি দেয় নাই? নতুন এডিশনের বইয়ে মোস্ট প্রবলি নাই। আচ্ছা, এটাই বলছিলাম, এটা একটু চেক করে নিলাম ভাইয়া। দেখো, উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরাস। এটাই আমি নিজেই অনেকদিন না পড়তে পড়তে ভুলে গেছি। এটা একটু ভাই চেক করে নিলাম। কারণ কি, সালকাস শব্দের অর্থ হচ্ছে খাস, তো সালকাস তো উঁচু জায়গা হইতে পারে না। তো এখানে একটু আমার কাছে যে শীটটা আছে ওখানে একটু ভুল লেখা আছে, সমস্যা নেই। কারণ আমি চেক করে নিলাম এই জন্যই, কারণ সালকাস শব্দের অর্থ হচ্ছে খাস, গর্ত। তা উঁচু জায়গাতে কেমনে সালকাস বলে? হ্যাঁ, ভুল আছে। উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরাস, আর নিচু জায়গা এই গর্তগুলোকে বলা হয় সালকাস। এই গর্তগুলোকে বলা হয় সালকাস। এই জায়গাটা কি দেখা যায় বোর্ডে? দেখা যাওয়ার কথা। তাহলে উঁচু জায়গাকে বলা হয় জাইরাস, আর নিচু জায়গাকে বলা হয় সালকাস। এটা মনে হয় একটু ক্লিয়ার না, আমি এখানে লিখে দিচ্ছি। নিচু জায়গাগুলোকে বলা হয় সালকাস, ঠিক আছে? তাহলে একদম উঁচু জায়গা, এই যে উঁচু উঁচু জায়গাটা মগজ, তোমরা দেখছো মগজের উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরাস, আর নিচু জায়গাটাকে আমরা কি বলবো? সালকাস। হ্যাঁ, নিচু জায়গাকে আমরা বলবো সালকাস। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, সো এখন আমরা চলে আসি ভাই এই মস্তিষ্কের গঠন পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট ভাই। এই মস্তিষ্ককে আসলে কয় ভাগে ভাগ করা হয়েছে? অ্যাজ আ বিগ হিউম্যান ব্রেইন, তোমার ব্রেইন তো অনেক বড়, এই ব্রেইন নিয়ে যখন গবেষণা করা হয়েছে, ব্রেইনকে ডেফিনেটলি একটা ভাগে ভাগ করতে পড়ানো সম্ভব না। তো এর কাজের প্রেক্ষাপটে এর প্রত্যেকটা গঠনকে স্ট্রাকচার অনুযায়ী, কাজ অনুযায়ী মস্তিষ্ককে মূলত 3 ভাগে ভাগ করা যায়। তাহলে মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায়? মস্তিষ্ককে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। কোন 3 ভাগ খেয়াল করে দেখো, বুঝতেই পারতেছো। যদি আমরা নর্মালি কিছু ভাগ করি, কি ভাগ করব? সামনে, মাঝখানে এবং পিছনে, তাই না? 3 ভাগেই তো এই পৃথিবীর যাবতীয় সব কিছুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, রাইট? তো এটাও সেম, এটাও এর বাইরে কিছু না। তাহলে মস্তিষ্ককে মূলত 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। কোন 3 প্রকার বললাম ভাইয়া? একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, মাপর হচ্ছে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একদম লাস্টে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। একদম লাস্টে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে অগ্র, মধ্য, পশ্চাৎ। এখন ভাই এই অগ্র মস্তিষ্ক, এটার ইংলিশ টার্মটা হচ্ছে প্রোসেনসেফালন। প্রোসেনসেফালন, সেফালন মানে মস্তিষ্ক বোঝানো হয়েছে এখানে, মাথা, মস্তিষ্ক। প্রোসেনসেফালন। মধ্য মস্তিষ্ক মানে মেসেনসেফালন, মেসেনসেফালন, সেফালন। আর পশ্চাৎ মস্তিষ্ক মানে রোমভেনসেফালন, রোমভেনসেফালন, রোমভেনসেফালন। ঠিক আছে? এই 3টার ইংলিশ টার্ম পড়তে হবে, কারণ আগে তো তোমাকে মস্তিষ্কের 3টা পার্ট বুঝতে হবে। আগে মস্তিষ্কের গঠন বুঝতে হবে, তারপর না তুমি ভিতরে সবকিছু পণ্ডিত হবা, কিন্তু আগে গঠন বুঝতে হবে। এটা কেন বুঝতে হবে? সিকিউ এইসব বাদ দাও ভাই, তোমাকে বইয়ের পড়াটা বুঝতে তো হবে, কি আসবে না আসবে। তুমি মনে করো পরবর্তীতে একটা এমন একটা টপিক থেকে ধরো এটাতে একটা পার্ট থেকে প্রশ্ন আসছে, তুমি জানোই না এটা কি, তুমি কি লিখবা, কি বুঝবা, কিছু মনে থাকবে? মুখস্থ করে কাজ হবে না। তুমি এই জিনিসগুলো বুঝো, কোনটার পর কোনটা আসছে, তাহলে তোমার কাজে লাগবে। তাহলে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অন্য মস্তিষ্ক বই পাও নাই, বই না থাকলে নাই, বই না থাকলে নেই, প্যারা নাই, এখানে কোনো প্যারা না যাবে না। ইহা নিয়ে কোনো প্যারা নেওয়া যাবে না। ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, চলে আসি এখন আমরা ভাই এই অগ্র মস্তিষ্ক নিয়ে আমরা প্রথমে পড়বো। এই অগ্র মস্তিষ্ক আমাদের এখনকার কাজ। চলো দেখি আমরা ফার্স্টে কি করি। ছবি দিকে তাকাও সবাই। এই হচ্ছে অগ্র মস্তিষ্ক বা প্রোসেনসেফালন। তো এটাকে অনেক সময় বলে ফোর ব্রেন। এই যে ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক মানে ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক মানে মিড ব্রেন, আর পশ্চাৎ মস্তিষ্ক মানে হাইন্ড ব্রেন। সো ওয়ার্ডগুলো আমি দাগাই দিছি আবারও।
কারণ এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার অনেক আবার বলতে পারো ভাইয়া হামিম ভাই তো পড়াইছে অগ্র মস্তিষ্ক মানে প্রোসেনসেফালন, কিন্তু এখানে তো লেখা ফোর ব্রেন, কেমনে হইলো? তো এগুলো প্রত্যেকটি অপর নাম। অগ্র মস্তিষ্কেরই একটা নাম হলো প্রোসেনসেফালন, প্রো মানে আদি, আগে আছে, মনে রাখাটা সহজ। হ্যাঁ, মধ্য মস্তিষ্ক, মধ্য মানে এম দিয়ে মাঝখানে, এম দিয়ে মাঝখানে, এই জন্য মেসেনসেফালন এম আছে। সো এটা ইজি, মধ্য মস্তিষ্ক মতে মেসেনসেফালন। আর পশ্চাৎ মস্তিষ্ক এটা হচ্ছে রম্ভেনসেফালন, রম্ভেন লাস্টে আছে। তো খেয়াল করে দেখো, অগ্র মস্তিষ্কেরই আরেকটা নাম হচ্ছে, এই প্রোসেনসেফালনের আরেকটা নাম ফোর ব্রেন। মধ্য মস্তিষ্ক মাঝখানে আছে মিড ব্রেন, আর হাইন মানে পশ্চাতে হাইন ব্রেন। ওকে, আচ্ছা, তো এই অগ্র মস্তিষ্কের এই যে মেইন যে পার্টটা ভাইয়া, তুমি যে এই যে আমরা যে মেইন মগজের পার্টটা দেখতে পাই, এটাকে বলা হয় সেরেব্রাম। এটাকে কি বলা হয়? সেরেব্রাম। এটাকে কি বলা হয়? সেরেব্রাম। এই যে আমরা মেইন মগজটা দেখতে পাই, এটা সেরেব্রাম। এখন দেখো, আমি একটু আগে তোমাকে ছবিটা দেখাইছি, এই হচ্ছে সেরেব্রাম, এর আমরা যা দেখতে পাই এটা সেরেব্রাম। অগ্র মস্তিষ্কে আমরা এখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেরেব্রাম। কি এটা? সেরেব্রাম। এখন এই সেরেব্রাম, আমি যদি তোমাকে একটা ব্রেইন দেখাই, উপর থেকে দেখাই, খেয়াল করে দেখো। আচ্ছা, খেয়াল করে দেখো সেরেব্রাম, তাকায় দেখো ভাইয়া, এই সেরেব্রাম, এই যে উপরে ব্রেইনটা দেখছো, মাঝখানে একটা ভাগ আছে, দুইটা আলাদা আলাদা পার্ট। এই যে আমাদের এইটা পুরোটা মনে করো মাথা থেকে মগজটা সেরেব্রাম, এ ডানে বামে দুইটা পার্ট মাঝখানে ভাগ করা আছে, ঠিক আছে? তাহলে সেরেব্রামের খণ্ড কয়টা? সেরেব্রামের খণ্ড কয়টা? দুইটা, ডান খণ্ড বাম খণ্ড। বুঝছো তো? এই ছবিটার দিকে তাকাও আর ভালো বুঝবা। তাহলে ভাই বলো, সেরেব্রামের খণ্ড কয়টা? সেরেব্রামের খণ্ড দুইটা, ডান খণ্ড বাম খণ্ড। ভেরি গুড। ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা ছবিটাতে বুঝছি, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, তাহলে সেরেব্রাম যেটা পড়াচ্ছিলাম, যে সেরেব্রাম, সেরেব্রামের খণ্ড কয়টা ভাইয়া? সেরেব্রামের খণ্ড হচ্ছে দুইটা, সেরেব্রামের খণ্ড দুইটা। এই যে প্রত্যেক ডান খণ্ড বাম খণ্ড, ডানে একটা বামে একটা। ভাইয়া মজার বিষয় হচ্ছে, ডানে একটা বামে একটা, এই দুইটাকে বলা হয় সেরেব্রাল। এই যে দুইটা খণ্ড, এই খণ্ড কি দুইটা কি অর্ধেক না? বৃত্তের অর্ধেক, এখানে অর্ধেক এখানে অর্ধেক, এই জন্য একে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক, স্ফিয়ার মানে বৃত্তাকার বুঝাইছে, গোলাকার বুঝাইছে, স্ফিয়ারের অর্ধেক, হেমি মানে অর্ধেক। তাহলে প্রত্যেকটা খণ্ড, এই ডান খণ্ড বাম খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে কি বলে? এই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। কি বলা হয় ভাইয়া? সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, কারণ হেমি মানে অর্ধেক, হেমি মানে অর্ধেক। তুমি দেখতে পাচ্ছ, ওইটাকে দেখাইছি, ডান খণ্ডটা অর্ধেক বাম খণ্ডটা অর্ধেক, এই জন্য বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে, এবং তুমি দেখো ভাই, একটা মস্তিষ্ক বলতে আমরা যা বুঝি, মস্তিষ্ক বলতে মগজ বলতে আমরা মূলত এই জায়গাটাকে তো বুঝি, তাই না? ভিতরে অনেক টুকটাক জিনিস আছে, কিন্তু ম্যাক্সিমাম টুকুই তো এইটা। এই জন্য ভাইয়া মস্তিষ্কের যে ওজন, তার 80%ই হচ্ছে সেরেব্রাম। তাহলে মস্তিষ্কের ওজনের 80% হচ্ছে সেরেব্রাম। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে মস্তিষ্কের ওজনের কত পার্সেন্ট সেরেব্রাম? উত্তর হচ্ছে ভাইয়া 80%। তাহলে মস্তিষ্কের ওজনের কত পার্সেন্ট সেরেব্রাম? উত্তর হচ্ছে 80%। এখন আসি ভাইয়া, আপনি যে বলছেন দুইটা খণ্ড, ধরেন এই যে এখানে একটা খণ্ড, হ্যাঁ, এখানে আর একটা খণ্ড, দুইটা খণ্ড। ওকে, এখন ভাই এই দুইটা খণ্ড, ডানে একটা বামে একটা, বুঝলাম, এরা তো নিশ্চয়ই কিছু না কিছুতে লাগানো আছে, তাই না? এরা মাঝখানে নিশ্চয়ই কিছু না কিছুতে লাগানো আছে না? দুইটা খণ্ড অবশ্যই কিছু না কিছু দিয়ে পরস্পর যুক্ত আছে, অবশ্যই যুক্ত আছে। এই দুইটা মিলেই কিন্তু কন্ট্রোল করে। ভাইয়া তোমরা যারা ডান হাতে লিখো, মনে রাখবা তোমাদের বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার বেশি শক্তিশালী, কারণ আমাদের উল্টা হয় সব সময়। বা এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের বাম খণ্ড দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, আর সেরেব্রাল হেমিস্ফিয়ারের ডান খণ্ড দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। সো যারা বাম হাতে লিখে তার ডান অংশটা উন্নত থাকে, আর যারা ডান হাতে লিখে ওর বাম অংশটা উন্নত থাকে। বুঝা গেছে ইনশাল্লাহ? ওকে, ফাইন। তাহলে ক্লিয়ার? তাহলে যেটা বলতেছিলাম, এই ডান খণ্ড এবং বাম খণ্ড দুইটা অবশ্যই কিছু না কিছু দিয়ে লাগানো আছে ভাইয়া, তাই না? এই যে যেটা দিয়ে লাগানো আছে, এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এটার নাম হলো কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম, কোন সাম? কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। তাহলে ডান খণ্ড বাম খণ্ড জোড়া লাগে কি, কার মাধ্যমে?
উত্তর হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। বলতে পারো ভাইয়া একটা ওয়ার্ড এতবার বলতেছেন কেন? কারণ এই ওয়ার্ডগুলো কঠিন, ভীষণ কঠিন, মনে থাকে না, কারণ আমাদের এগুলো আগে পড়া নাই। এগুলো আমরা প্রথম, এখান থেকে আমরা যা যা পড়বো আজকের পর থেকে নেক্সট ক্লাসেও আমরা যা যা পড়বো, আজকে তো তাও ওয়ার্ডগুলো তাও একটু একটু পরিচিত আছে, নেক্সট ক্লাসে আমরা এমন এমন ওয়ার্ড পড়বো যেগুলো তুমি কখনো শুনো নাই, কিন্তু ইনশাল্লাহ তোমার সেই একবার পড়াতেই মাথার মধ্যে সেট করে ফেলতে হবে। এবং এই জন্যই বারবার বলতেছি কর্পাস ক্যালোসাম। দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে যুক্ত করে কে? মাঝখানে কানেক্টেড করে কে? কানেকশন করায় কে? জোড়া লাগায় কে? কর্পাস ক্যালোসাম। কে জোড়া লাগায়? কর্পাস ক্যালোসাম। মনে মনে বলতে হবে। দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে জোড়া লাগায় কে? উত্তর হচ্ছে কর্পাস ক্যালোসাম। উত্তর কি? কর্পাস ক্যালোসাম। ভাইয়া এখানে কিন্তু আছে, আমি তোমাকে একটু আগে পড়াইছিলাম যে উঁচু স্থানগুলোকে বলা হয়, এই উঁচু স্থানগুলোকে বলা হয় জাইরি বা জাইরাস, একই কথাই, জাইরি বা জাইরাস। আর নিচু স্থান, একটু নিচু গর্তগুলোকে বলা হয় সালকি বা সালকাস। সালকি বা সালকাস, হ্যাঁ, এক বচন বহুবচনের বিষয়, এরকম সমস্যা নাই। সালকাস শব্দের অর্থ গর্ত, মনে রাখবা। তো এখানে নিচু গর্তগুলোকে বলা হয় সালকি, আর উঁচুগুলোকে বলা হয় জাইরি। এখানেই বলা হয়েছে, হ্যাঁ, তোমরা এখানে খুঁজলে পেয়ে যাবা বইয়ের মধ্যে, যারা আগে পাও নাই। তাহলে এইটুকু তো বুঝছো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি ভাইয়া, মনে রাখবা একটা বিষয় হচ্ছে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। অনেক চিন্তা করে গ্রে ম্যাটার কি, হোয়াইট ম্যাটার কি, তাই না? আচ্ছা চলো আমরা একটু দেখি। ভাই মনে রাখবা সেরেব্রাম বলো মস্তিষ্কের বেলায়, মনে রাখবা সেরেব্রামের বেলায় বাহিরে থাকে গ্রে ম্যাটার, তাহলে সেরেব্রামের বেলায় বাহিরে থাকে গ্রে ম্যাটার, আর ভিতরে থাকে হোয়াইট ম্যাটার। মস্তিষ্কের বেলায় বাহিরে থাকে গ্রে ম্যাটার, ভিতরে থাকে হোয়াইট ম্যাটার। সুষুম্না কাণ্ডের বেলায় উল্টা, এটা এরকম, আর সুষুম্না কাণ্ডে উল্টা, স্পাইনাল কর্ডের বেলায় উল্টা। এটা একটা পার্থক্য, এটা কিন্তু স্পাইনাল কর্ডের সাথে আরেকটা পার্থক্য, যে যখন পার্থক্য আসবে তখন এভাবে লিখতে পারবা। ডুরা ম্যাটারের একটা পার্থক্য পড়াইছিলাম, একটা দ্বিস্তরী, একটা এক স্তরী। এখানে তুমি আরেকটা পার্থক্য পাইলা, একটা হচ্ছে বাইরে গ্রে ম্যাটার, ভিতর হোয়াইট ম্যাটার মস্তিষ্কের বেলায়, আর সুষুম্না কাণ্ডের বেলায় উল্টো হবে। তাহলে বলতে পারো ভাই এখন গ্রে ম্যাটার মানে কি, হোয়াইট ম্যাটার মানে কি, এটা একটু বুঝো, আইডিয়া থাকলে হবে ইনশাল্লাহ। গ্রে ম্যাটার মানে হচ্ছে, গ্রে মানে ধূসর। এটা কেন ধূসর? কারণ ওই জায়গাটা হচ্ছে কোষ দেহের সমষ্টি। আমরা জানি নিউরনের কি দুইটা অংশ, একটা কোষ দেহ, মনে আছে ভাইয়া? নিউরনের দুইটা অংশ না? একটা এরকম কোষ দেহ ছিল, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ, রাইট? এই যে প্রলম্বিত অংশ, তাই না? এরকম ছিল না ভাইয়া? যে একটা ছিল কোষ দেহ, আর একটা কি ছিল? প্রলম্বিত অংশ, তাই না? এই কোষ দেহ ভাই, এই কোষ দেহগুলার কালেকশনকে বলে গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার বা ধূসর বর্ণ। কেন ধূসর? কারণ এটা হচ্ছে কোষ দেহের কালেকশন। কার কালেকশন বললাম? কোষ দেহ। তাহলে কোষ দেহের কালেকশনটাকে বলা হয় গ্রে ম্যাটার। আর প্রলম্বিত অংশের কালেকশন মানে একজন, সহজ কথায় একজনের কালেকশনকে বলা হয় হোয়াইট ম্যাটার। মূলত একজনগুলো দেখতে সাদা হয়। তো যখন যে জায়গাতে একজনগুলো ছড়ায় থাকে, কোষ থাকে না, কোষ দেহ থাকে না, এই কোষ দেহটা থাকে না, একজনগুলো থাকে, ওটা দেখতে এরকম সাদা দেখায়, এই জন্য বলে হোয়াইট ম্যাটার। আর যখন সেল বডি বা কোষ দেহ থাকবে, এটাকে তুমি বলবা গ্রে ম্যাটার। এটা বোঝার জন্য কিন্তু ভাই, এটা কিন্তু খাতা লিখবা, এটা আসবেও না, এটা জাস্ট বোঝার জন্য বললাম ভাইয়া, ঠিক আছে? এটা কেন বলছি? জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, ওকে, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, বুঝছো? একজনের রং সাদা সাদা হয়ে থাকে, তো এই জন্য এটা হোয়াইট ম্যাটার। ক্লিয়ার? তাহলে আমরা ইনশাল্লাহ বুঝবো। ক্লিয়ার? সুষুম্না কাণ্ডের বেলায় এটা উল্টা হবে, নর্মালি যাই হোক, সুষুম্না কাণ্ডের বেলায় এটা উল্টা, হ্যাঁ, সুষুম্না কাণ্ডের বেলায় উল্টো হবে, বাট নর্মালি এটা। এখন আসি ভাই, সেরেব্রামকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলো আমরা দেখি। খেয়াল করে দেখো, লাল কালার করে দেওয়া আছে, একদম সামনের এই পার্টটাকে বলে ফ্রন্টাল লোব। ফ্রন্টাল মানে ফ্রন্ট মানে সামনে। তাহলে মগজের বা সেরেব্রামের একদম সামনের খণ্ডটাকে বলে ফ্রন্টাল লোব। কি বলে? ফ্রন্টাল। তাহলে একদম সামনের খণ্ডটাকে বলা হয় ফ্রন্টাল। এই যে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল। তোমার বোঝার সুবিধার্থে আমি এমন একটা ছবি নিয়েছি যে ছবিতে কালার করা আছে, এই লাল রঙের এই অংশটা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল মানে সামনে। তাহলে সামনের এই ভাগটাকে বলে ফ্রন্টাল লোব। তুমি বলতে পারো ভাই ভাগটা কিভাবে করছে? এই যে মাঝখানে একটা এরকম একটা উঁচা জায়গা দেখছো না, এটা তোমরা ইনশাল্লাহ মেডিকেলে গেলে পড়বা। এটার একটা সুন্দর নাম আছে, এইটার একটা নাম আছে, এইটার নাম আছে, বিভিন্ন ভাঁজগুলোর নাম আছে, ওইগুলো দেখে ভাগ করা। তো তোমার লেভেলে দরকার নাই, তুমি জানলে হবে সামনের দিকে ফ্রন্টাল লোব, এনাফ। এই যে উপরের দিকে, এই যে আমাদের এখানে যেরকম প্যারাইটাল অস্থি থাকে না,
এটা প্যারাইটাল লোব, বাম পাশে একটা ডানে একটা বামে একটা প্যারাইটাল লোব। এই হচ্ছে প্যারাইটাল লোব, ঠিক আছে? তাহলে নামের সাথে মিল আছে, এই হলুদ কালার এটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে প্যারাইটাল লোব। লোব মানে খণ্ড, তাহলে ফ্রন্টাল প্যারাইটাল, হলুদ কালারটা হচ্ছে প্যারাইটাল। ও আমাদের যেরকম প্যারাইটাল অস্থি থাকে বরাবর, ওদের এটা আছে প্যারাইটাল। আমাদের কানের এই অস্থিটা কানের পিছনের দিকে, কানের এই যে অস্থিটা, এখানে যে অস্থি আছে, হাড্ডি আছে, তোমরা তোমরা পড়েছো ওই যে অধ্যায়, কি বলে এটার নাম, চলন অধ্যায় পড়ছো। এই অস্থির নাম হচ্ছে টেম্পোরাল। এই অস্থির নাম কি? টেম্পোরাল। এই অস্থির নাম কি? টেম্পোরাল। সো এই লোবটার নাম হচ্ছে টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব, ঠিক আছে? আর লাস্টে এখানে তোমরা নিচে দিয়ে পড়ছিল না অক্সিপিটাল, পড়ছিলাম ভাই নীল রঙেরটা, এই নীল রঙেরটা হচ্ছে অক্সিপিটাল। একদম পিছনের দিকে যে লোবটা ছিল, পিছনের দিকে যে খণ্ড ছিল অক্সিপিটাল, যার মধ্যে একটা ছিদ্র ছিল ফোরামেন ম্যাগনাম, বড় ছিদ্র, যে ছিদ্র দিয়ে স্পাইনাল কর্ড নিচের দিকে নেমে গেছে, পড়ছিল না হাড্ডির নাম পিছনের দিকে, ওই হাড্ডির সাথে কাছাকাছি আছে, তো এই জন্য দিচ্ছে অক্সিপিটাল। তো ভাইয়ের নামকরণটা হয়েছে একদম হাড্ডির সাথে মিল রেখে, হাড্ডির বরাবর অবস্থান অনুযায়ী নামটা হয়েছে। সামনে ফ্রন্টাল লোব, ওকে, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, বুঝছো? হাড্ডির নামের সাথে মিল রেখে, অস্থির নামের সাথে মিল রেখে নামকরণটা করা হয়েছে, বুঝছো তো ইনশাল্লাহ? লাইভে কয়জন আছে? ওকে ইনশাল্লাহ বুঝছো? ওকে আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো, ঠিক আছে, ক্লিয়ার ইনশাল্লাহ। চারটা আমরা যে লোকগুলো পড়ছি, আমরা এই লোকগুলো কাজ পড়বো এখন, খেয়াল করে দেখো ভাই, মনে রাখবা ফ্রন্টাল মানে কপাল, তাই না? সামনে কপাল, তাহলে কপাল মানে বলতে আমরা মূলত বুঝাই আমাদের বলো না সব কিছু কপালের লেখা। সো আলটিমেটলি তোমার যে হাই কোয়ালিফাইড যে জিনিসগুলো আছে, তোমার যে হাই ক্লাস, সহজ কথা মনে রাখবে, তোমার হাই কোয়ালিফাইড বা হাই ক্লাসের যে বিষয়গুলো আছে সবগুলো ফ্রন্টাল লোব। কীরকম দেখো, স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা, এই যে হাই কোয়ালিফাইড যে বিষয়গুলো, সৃজনশীল শক্তি কাজে লাগাবা, শিক্ষা কাজে লাগাবা, বুদ্ধি চিন্তাকে কাজে লাগাবা, এই যে হাই কোয়ালিফাইড যে বিষয়গুলো আছে, এই সবগুলো হচ্ছে ফ্রন্টাল লোব কন্ট্রোল করে, ঠিক আছে? এই যে ফ্রন্টাল লোব। এই যে বাককেন্দ্র আছে, যদি বাককেন্দ্রটা নিয়ে আমি খুব বেশি বলবো না, তারপরে দাগায় রাখো বাককেন্দ্র, কথা বলার কেন্দ্র, যেহেতু আমরা যে কথা বলি, তো এটা তো একটা খুব হাই ক্লাসিফাইড একটা বিষয় না? কথা বলতে পারতেছো আলহামদুলিল্লাহ। অনেকে খুব সুন্দর করে সাজিয়ে কথা বলে, অনেকে এই যে সুন্দর করে সাজিয়ে কথা বলে, আবৃত্তি করে, বিতর্ক করে, এই যে সুন্দর করে কথা বলা, এটা তো একটা ভালো একটা বিষয়, তাই না? এটাও তো একটা হাই কোয়ালিফাইড একটা বিষয়, তাই না? তো ভাই এই যে বাককেন্দ্র বলো, বা এই যে স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, এই সবগুলো হাই কোয়ালিফাইড বিষয়গুলো ফ্রন্টাল লোব, কপালের বিষয়। আল্লাহ যদি ভাগ্যে রেখে থাকে হবে, এভাবে ইনশাল্লাহ মনে রাখতে আরো সহজ হবে। এবার আসি প্যারাইটাল। ভাই প্যারা দেওয়া, প্যারা মানে প্যারা, একটু প্যারা যে বিষয়গুলো আছে, হ্যাঁ, তোমাকে ধরো এই যে দেখো সাধারণ অনুভূতি মানে একটা প্যারার বিষয়, এটা মনে রাখতে পারো। বলো না যে তুমি আমাকে অনেক প্যারায় ফেলে দিয়েছো, আমার অনুভূতিতে আঘাত এনে, আমার অনুভূতির মধ্যে দাগ দিয়ে তুমি আমাকে অনেক প্যারায় ফেলে দিছো। অনুভূতির বিষয়গুলো হচ্ছে প্যারাইটাল। কিরকম দেখো, ব্যথা, এই যে প্যারা, স্পর্শ, তোমার হুট করে যে কেউ স্পর্শ করে ব্যথা হবে, বিরক্ত, প্যারা লাগতেছে। উষ্ণতা, হুট করে তোমার গায়ে এসে মানে গরম লাগাই দিচ্ছে, প্যারা লাগতেছে, এভাবে মনে রাখতে পারে আর ভুল হবে না। ব্যথা প্যারা, স্পর্শ কি দেবে, কি এসে স্পর্শ করে, প্যারা। উষ্ণতা, এসে গরম সেক দিছে, প্যারা। তো এগুলো হচ্ছে প্যারাইটাল কেন্দ্র। সাথে আরেকটা আছে স্বাদ কেন্দ্র। এখন স্বাদ কেমনে প্যারা হয়, এটা তো প্যারা না, এটা ভালো জিনিস, তুমি মনে রাখো প্যারার স্বাদ, প্যারা নামে একটা মিষ্টি আছে ভালো স্বাদের আর কি, ওটা মনে রাখতে পারো। এবার আসি টেম্পোরাল। টেম্পোরাল মানে কান, তাই না? কান আছে দেখি, টেম্পোরাল অস্থির, এখানে কান আছে, কান দিয়ে আমরা শুনি, তাই না? তুমি কথা বলতেছো, এই যে আমি কথা বলতেছি, তুমি শুনতেছো, তোমার কান আছে বলেই তোমার টেম্পোরাল, কানের পিছনে কানের এই হাড্ডিটার নাম হচ্ছে টেম্পোরাল বোন, তাই না? টেম্পোরাল কেন্দ্র, তাদের কাজ কি? কানে শোনা, শ্রুতি কেন্দ্র, জাস্ট শ্রুতি কেন্দ্র, খুব ইজি। অক্সিপিটাল, ভাই মনে রাখবা, চোখ দিয়ে তুমি যে দেখো, চোখের ঠিক পিছনে থাকে অক্সিপিটাল। তুমি এভাবে মনে রাখবা, সূর্যের আলো বা যে কোনো আলো ঢুকে, চোখ দিয়ে ঢুকে পিছনে চলে যাচ্ছে। সে আরো সহজ, চোখের একদম পিছন বরাবর, চোখ দিয়ে যে আমরা দেখি, চোখের কেন্দ্রটা একদম পিছন দিকে, চোখের একদম পিছনের দিকে হাড্ডি নাম হলো অক্সিপিটাল, কেন্দ্র নাম হচ্ছে অক্সিপিটাল। তাহলে অক্সিপিটাল লোব, অক্সিপিটাল খণ্ড হচ্ছে আমাদের চোখ দিয়ে দেখা। আরেকটা আছে ভাই 5 নম্বর, একটু আনকমন, লিম্বিক লোব। এটা একটু দাগ দাও। সহজাত প্রবৃত্তি মানে আমাদের নর্মাল যে সকল সহজাত প্রবৃত্তি আছে, যে তোমার সহজাতভাবেই তোমাকে জীবিত থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হবে, তোমাকে অবশ্যই রেচন করতে হবে, আর জনন করে মানুষ সংখ্যা বৃদ্ধি করে, এটাও মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে, তাই না? এইগুলো সহজাত প্রবৃত্তি, এটা পরীক্ষা আসে এমসিকিউতে, এভাবেই আসে, প্রত্যেকটা জিনিস এখানে এমসিকিউতে আসে।
এর পুরোটাই এমসিকিউ টপিক। তো এই জন্য আমি তোমাকে এমসিকিউ না হলে আমি তোমাকে এভাবে এমসিকিউর জন্য মনে রাখে পড়াইতাম না। এভাবে তুমি যদি এমসিকিউর জন্য একটু ট্রিক্স ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমার ভুল হবে না। ঠিক আছে, তাহলে যেটা বলছি যে সহজাত প্রবৃত্তি দিয়ে পরীক্ষা আসে, সহজাত প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করে কোন লোভ? উত্তর হচ্ছে লিম্বিক লোভ। সহজাত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে কোন লোভ? উত্তর হচ্ছে লিম্বিক লোভ। পারবেন ইনশাআল্লাহ। চলে আসি গ্রে ম্যাটার। তোমাকে বলছিলাম ভাই একটু আগে, খেয়াল করে মিলাই দেখো তো হয়েছে কি না। গ্রে ম্যাটার হচ্ছে বেসিক্যালি এই যে স্নায়ুকোষ, মূলত স্নায়ুকোষ, মেইনলি হচ্ছে স্নায়ুকোষ। সাথে তো তোমরা জানো যে স্নায়ু নিউরনের পাশে তো নিউরোগ্লিয়া, সিনেপস এগুলো থাকবে, এগুলো মেইন ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে স্নায়ুকোষ। তো অনেকগুলো নিউরন যখন একসাথে থাকবে সিনেপস তো হইতে হবেই, খুবই সিম্পল, সিনেপস ছাড়া কেমনে থাকবে একসাথে, তাই না? এটা তো অনেকগুলো আছে একসাথে। আর এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো নিউরোগ্লিয়া লাগবেই, কারণ পুষ্টি দেওয়া লাগে, এদের মধ্যে জীবাণু মারা লাগে, তো নিউরোগ্লিয়া তো থাকতে হবেই। ওই যে 3টা কোষ পড়েছিলাম, এটা হচ্ছে তোমাদের প্রথম ক্লাসের পড়া। হোয়াইট ম্যাটার ভাই পড়াইছিলাম মূলত একজন, তাই না? এই যে মায়োলিন যুক্ত স্নায়ুতন্তু, এই যে তন্তু, এই মায়োলিন থাকার কারণেই সাদা দেখায়। এবং মায়োলিন শীত কোথায় আছে মনে আছে? পড়ছিলাম না, একজনের চারপাশে মায়োলিন শীত, মনে আছে? একজনের আবরণীকে বলা হয় মায়োলিন শীত, মনে আছে ভাইয়া? ওকে ইনশাল্লাহ। সো ওইটাই বুঝাইছে, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, হোয়াইট ম্যাটার তুই পাশে একটু মনে রাখার জন্য একজন লিখে রাখতে পারো, পাশে মনে রাখার জন্য একজন লিখে রাখতে পারো। সো আজকে ক্লাসে লাস্ট টপিক, সেটা হচ্ছে সেরেব্রামের কাজ। সেরেব্রামের কাজ তো অলরেডি তোমাকে সেরেব্রামের কাজ ভাই পড়াই ফেলছি। একটু হাই কোয়ালিফাইড যে বিষয়গুলো আছে সবগুলো সেরেব্রাম কন্ট্রোল করে। আলটিমেটলি তোমার মস্তিষ্ক কি? তোমার বডি থেকে যত উদ্দীপনা আসে সবগুলো আগে মস্তিষ্কে যাবে, তাই না? সবগুলো আগে মগজে যাবে, সেখান থেকে সব জায়গায় আবার যাবে। তো সব কিছুর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলা হয় এই মস্তিষ্ককে বা সেরেব্রামকে। ঠিক আছে, কারণ মস্তিষ্কের একটা বিশাল বড় পার্টি হচ্ছে সেরেব্রাম। ওকে, এখন আমরা কি করবো ভাই? তোমাকে একটা মেডিকেলের জন্য বা পরবর্তীতে তুমি যখন এডমিশন টেস্ট দিবা, স্পেশালি মেডিকেলের জন্য তোমাকে আমি প্রত্যেকটা কাজ একটা লাইন লিখে দিব। লাইনটা তোমার আমি আজকে একটা লাইন লিখাবো, নেক্সট ক্লাসে কয়েকটা লাইন লিখাবো, এভাবে ইনশাল্লাহ পড়াবো ভাগ করে, যেন তোমার মুখস্থ করতে কঠিন না লাগে। কিন্তু সবাই এটা মুখস্থ করবা, হ্যাঁ মুখস্থ করবা, তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, আমরা এটা মনে রাখবো, সংবেদী, প্রত্যেকটা প্রথম ওয়ার্ড, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। প্রথম ওয়ার্ডগুলো দিয়ে আমরা এটা মনে রাখবো। সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সবাই ভাইয়ের সাথে 3বার পড়ো, মুখস্থ দেবে ইনশাল্লাহ। সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, কি বলছি কথাটা? সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। খেয়াল করে দেখো, সংবেদী এই ওয়ার্ডগুলো লাইনগুলো দেখো, চিন্তা, হ্যাঁ, পরে দেহের বিভিন্ন, আর একটা বাকশক্তি হয়ে গেল, বাকশক্তি। এই হচ্ছে সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। এবার আসি আমরা একটু বোঝার চেষ্টা করি। সংবেদী অঙ্গ থেকে অনুভূতি গ্রহণ বিশ্লেষণ, বলছিলাম না, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেই সবকিছু গ্রহণ করবে, সেই সবকিছু বিশ্লেষণ করবে। সেরেব্রাম হচ্ছে এখানকার মেইন পার্ট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সে হচ্ছে এখানকার মূলত সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে সিপিইউ থাকে, সবকিছু প্রসেসিং করে, সেটা সবকিছু বিশ্লেষণ করবে, গ্রহণ করবে। ফাইন, হ্যাঁ, হাই ক্লাসিফাইড, আগে বলছিলাম হাই কোয়ালিফাইড। তো চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি সব কিছু কন্ট্রোল করবে কে? সে, তাই না? কারণ সেই তো আমাদের মেইন, মাথার মগজ বলা হয়, সেই তো আমাদের মাথার মেইন। ওকে, সেই তো আমাদের মাথার মেইন, মগজ বলা হয়। নেক্সট, বিভিন্ন সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রক। ওই যে তোমার নর্মালি তোমার মধ্যে কি কি সহজাত বৈশিষ্ট্য আছে সবগুলো কন্ট্রোল করবে কি? সিপিইউ, তাই না? কম্পিউটার ফাস্ট কাজ করে নাকি ঢিলা কাজ করে? কন্ট্রোল করবে কি? সিপিইউ। নেক্সট, বাকশক্তির আগে বলছিলাম, ওই যে ফ্রন্টাল লোবে পড়াইছিলাম না, বাকশক্তি কথা বলতেছি, এটা হাই কোয়ালিফাইড একটা বিষয় আল্লাহর রহমতে, সেটা বাকশক্তি কন্ট্রোল করে। নেক্সট, দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশি মানে যেটা তোমার কন্ট্রোলে। তাহলে আমরা যে হাত দিয়ে ধরো আমি তোমাকে এরকম করতেছি ঐচ্ছিক পেশির মাধ্যমে, আমি এরকম করতেছি ঐচ্ছিক পেশির মাধ্যমে, এই যে আমি যা করতেছি, এই যে আমি কন্ট্রোলিং একটা পাওয়ার, এটাকে বলে সিপিইউ, তাই না? এটাই তো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসিং করে সেন্ট্রালি ম্যানেজ করা হচ্ছে এই পুরো কাজটাই। এই প্রসেসিং করার এই পার্টটা কে করে? আমাদের ব্রেনের সিপিইউ কোনটা? সেরেব্রাম। তো এই কাজগুলো হচ্ছে সেরেব্রামের। ইনশাল্লাহ তুমি এমনিতেই পারবা। তারপরেও ভাইয়া একটু বলে দিলাম,
ঠিক আছে? আবার এই লাইনটাও লিখে দিচ্ছি, তুমি বলতে ভাই আমার এমনি মনে থাকে, এমনি মনে থাকলে আলহামদুলিল্লাহ ভালো, যেটা আমি তোমাকে এমনভাবে বুঝাই দিছি ইনশাল্লাহ তোমার ইনশাল্লাহ এমনি মনে থাকবে। তারপরেও ধরো তুমি ইন কেস যদি এমনি মনে না থাকে, তুমি এই লাইনটা এভাবে মুখস্থ রাখতে পারো, কয়েকবার পড়লে ইনশাল্লাহ আরো ভালো মুখস্থ হবে। সংবিধি চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, তবে ভাই ইনশাল্লাহ এর থেকে সহজে তোমাকে আর পড়ানোর প্রয়োজনে নাই। আমি আলহামদুলিল্লাহ অনেক ইজি করে তোমাকে এতটুকু পড়াইছি। যদি কোনো কারণে মানুষের সেরেব্রামের মধ্যে সমস্যা হয়, আঘাতপ্রাপ্ত হয়, মানুষ প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, কারণ সে আর ঐচ্ছিক পেশিকে কন্ট্রোল করতে পারে না, তোর প্যারালাইসিস হয়ে যাবে। এটা হচ্ছে সেই প্যারালাইসিস হয়ে মানুষ তখন পড়ে থাকে। আল্লাহ মাফ করুক। তা আমি তোমাদেরকে অনেক সহজ ভাষা আলহামদুলিল্লাহ বুঝাইছি, ইনশাল্লাহ এর থেকে সহজ এই টপিকগুলো আর বোঝার দরকার নাই। আর কি আছে, তুমি পার্টস চিনছো, কিভাবে মনে রাখতে হবে তা পড়ে গেছো, কিভাবে কোনটা কি কাজ করে সেগুলো পড়ছো। আর কি, একটা জিনিস থেকে একটা জায়গা থেকে আর কি পড়া লাগে, আর তেমন কিছু পড়া লাগে না। সবাই আশা করি ক্লাসটা বুঝে গেছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তাহলে তোমাদের সাথে ভাইয়ার আবার দেখা হবে। আশা করি বেশ ভালোভাবে ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলো শেষ করতে পারবো ইনশাল্লাহ, এবং তখন তোমরা সবাই সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ের একজন বস হয়ে যাবা। তোমরা আশা করি ক্লাসগুলো এনজয় করছো। ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করো, লাইভে ক্লাসটা করো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো লাগবে এবং তুমি ভালো মতো শেষ করতে পারবা। ঠিক আছে? যাদের পড়াগুলো জমে আছে, আগের ক্লাস বাকি আছে, আগের ক্লাসগুলো অবশ্যই শেষ করো। ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়ার আবার দেখা হবে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।